তো সিজন 1 এর লাস্ট এপিসোডে ওয়াংলিং এর ফাদার এন্ডে তাকে অ্যামুলেট পরিয়ে দিয়েছিলেন পাওয়ার্স কন্ট্রোল করার জন্য। ফ্রগি 2 তাকে বলে, তুমি লজ অফ নেচারের রুলস ব্রেক করেছো আর বারবার ওয়ার্ল্ড রিস্টার্ট করে এই ওয়ার্ল্ডের টোটাল স্পিরিচুয়াল ফুডসের অনেক ড্যামেজ করে ফেলেছো। ওয়াংলিং তখন বলে, দুনিয়াকে বাঁচানো এত কঠিন কেন? আর এভাবেই শুরু হয় সিজন 2। এপিসোডের শুরুতে মাস্টার জুও বলছেন, গুড মর্নিং চিফ, জিয়াংকে কাস্টডিতে নেওয়া হয়েছে আর শীঘ্রই ও জেলে যাবে। চিফ তাকে থ্যাঙ্কস বলেন। মাস্টার জুও বলেন, এখনও একটা মিস্ট্রি রয়ে যাচ্ছে, শ্যাডো ফ্যাকশনকে সানরংকে মারার জন্য কে হায়ার করেছিল। ঠিক তখনই চিফের কাছে একটা কল আসে আর তিনি মাস্টার জুওকে জানান যে স্পেস স্টেশনে স্পিরিচুয়াল ফোর্স সুনামি ডিটেক্ট হয়েছে, যা ফ্যাকশন হুনুশাটের কম্পিটিশন ফিল্ডের সেন্টারে। তিনি আরও বলেন, গ্রস ন্যাশনাল স্পিরিচুয়াল ফোর্স অনেকটা কমে গেছে আর কিছু স্পিরিচুয়াল ভেহিকল তো পাওয়ারই হারিয়ে ফেলেছে। মাস্টার জুও জিজ্ঞেস করেন, তোমার কি জানা আছে কেন এমন হলো? চিফ বলেন, না, আমরা ইনভেস্টিগেট করছি। এই সময় তাদের ওয়ার্ল্ডের স্পিরিচুয়াল ফোর্স নেমে আসে 4.8। মাস্টার জুও বলেন, আমি এর কারণ বের করতে যাচ্ছি। চিফ বলেন, যাওয়ার আগে আমি চাই তুমি সোর্ট কম্পিটিশন ক্যান্সেল করে দাও। এবার ফ্যাকশন শার্ট দেখানো হয়। এখানে সব বাচ্চারা বেশ নারাজ, কারণ সোর্ট কম্পিটিশন ক্যান্সেল করা হয়েছে, অথচ তাদের টিম বেশ ভালো পারফর্ম করেছিল আর ফ্যাকশন 59কে হারিয়েও দিয়েছিল। এখানে চ্যানচাও ওয়াংলিং এর দিকে তাকিয়ে বলে, কম্পিটিশনের পর থেকেও কিছুই বলেনি। সো বলে, আই হোপ ও ঠিক থাকবে। কাশ আমি ওকে হেল্প করতে পারতাম, আমরা জেতার পর থেকেই ও এমন হয়ে গেছে। এবার তাদের ক্লাসের টিচার আসেন আর বলেন, সবাই নিজের সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, ক্লাস এলিট থেকে আমি এটাই এক্সপেক্ট করি। টিচার আরও জানান, সেকশন 59কে হারানোর পর ডিপার্টমেন্ট অফ এডুকেশনের বেশ অ্যাটেনশন তারা পেয়েছেন। তাই আজ আমরা স্পিরিচুয়াল ফোর্স টেস্ট নেব আর যে ফেল করবে তাকে ক্লাস এলিট থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে সব বাচ্চা ঘাবড়ে যায়। টিচার বলেন, অর্ডিনারি ক্লাসে যেসব বাচ্চা ভালো পারফর্ম করবে তাদের ক্লাস এলিটে নেওয়া হবে। সানরং, চ্যানচাও আর গুয়াহাও খুব একটা টেনশনে নেই, কারণ তারা ইন্টারমিডিয়েট লেভেল রিচ করে ফেলেছে। কিন্তু তখনই তাদের ওয়াংলিংয়ের কথা মনে পড়ে। সানরং পাশ থেকে ওয়াংলিংয়ের কাছে গিয়ে বলে, আমি তোমাকে আমার স্পিরিচুয়াল ফোর্স দিতে পারি। তখনই চ্যানচাও এসে বলে, আমার ফাদার আমাকে একটা টেকনিক শিখিয়েছেন, এতে হয়তো তোমার কিছু হেল্প হবে। কিন্তু সানরং তাকে মানা করে দেয় আর নিজের স্পিরিচুয়াল ফোর্স ওয়াংলিংকে দেওয়ার কথা বলতে থাকে। চ্যানচাও তাকে টেকনিক শেখানোর কথা বলতে থাকে আর এভাবেই দুজনের মধ্যে বিতর্ক হয়ে যায়। আর এসবের মাঝখান থেকে ওয়াংলিং এখান থেকে পালিয়ে যায়। ওয়াংলিং সোজা চলে যায় বাথরুমে। এখানে তার সোর্স স্পিরিট জিজ্ঞেস করে, মাস্টার, টেস্টের কি করবে? ওয়াংলিং বলে, এটা তো স্ট্যাটাসের টেস্ট, স্ট্রেংথের নয়, আমার জন্য বেশ মুশকিল হবে এতে। তখনই গুয়াহাও এসে বলে, আমি তোমার হেল্প করতে এসেছি। আমি সামার ভ্যাকেশনে ফাউন্ডেশন পিলস বানানো শিখে ফেলেছি। আগের মতো যদি আমরা একসাথে কাজ করে এই পিলস বানাই, তাহলে আমরা দুজনেই এই পিলস খেয়ে কিছু সময়ের জন্য নিজেদের স্পিরিচুয়াল ফোর্স বাড়াতে পারবো আর টেস্ট পাস করে যাব। তখন ওয়াংলিং বলে, গুয়াহাও, তুমি কি এটা এই জন্য বলছো কারণ তুমি এখনও ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পৌঁছাওনি? এটা শুনে গুয়াহাও তার পায়ে পড়ে বলতে থাকে, ওয়াংলিং, আমার হেল্প করো। যদি আমি ক্লাস এলিট থেকে বের হয়ে যাই আর আমার পেরেন্টসকে পতা চলে যায়, তাহলে ওরা আমার শরীরের সব হাড় ভেঙে দেবে। যদি আমরা ফাউন্ডেশন পিলস বানিয়ে ফেলি, তাহলে ক্লাস এলিটেই থেকে যেতে পারবো। এবার ফ্রগি 2কে দেখানো হয় যে আরাম করছে। তখনই তার পেছন থেকে গুয়াহাও আর ওয়াংলিং চলে আসে। পরের সিনে টেস্টের টাইম হয়ে যায়। মিস্টার ওয়াং সবাইকে বলেন, যেহেতু ডগ পাওয়া যায়নি, তাই আজ অন্য পদ্ধতিতে টেস্ট নেওয়া হবে। তিনি বলেন, স্টুডেন্টদের সেন্টারে এসে নিজের স্পিরিচুয়াল ফোর্স কনসেন্ট্রেট করতে হবে আর তারপর স্টুডেন্টের এনার্জির বেশে ফরমেশন পাওয়ার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যে ইলেকট্রিক শকের ঝটকা থেকে বেঁচে যাবে সে পাস করবে, আর যাদের বডি এক্সপ্লোড হয়ে যাবে তারা ফেল করবে। বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে অ্যানশিয়েন্ট টাইমে কেউ এই টেস্টে ফেল করলে জান হারিয়ে ফেলত। তখনই মিস্টার ওয়াং বলেন, চিন্তা করো না, মডার্ন কাল্টিভেশন বেশ ডিফারেন্ট। ফরমেশনের ভোল্টেজ লেভেল সেফটি লেভেলে লিমিটেড, আর কারো কিছু হলেও আমরা আগে থেকেই সব তৈরি করে রেখেছি। এবার মিস্টার ওয়াং টেস্ট নেওয়া শুরু করেন। ফার্স্ট যে স্টুডেন্ট আসে তাকে জোরদার ঝটকা লাগে আর সে সোজা হসপিটালে পৌঁছে যায়। দ্বিতীয় দিকে গুয়াহাও তখন পিল বানাচ্ছিল, আর এবারও তারা ফ্রগি 2কেই ইউজ করেছিল এতে। সে বলছিল, এই পিলটা টেস্টের আগে খেলে এটা 1 ঘন্টা কাজ করবে। যাই হোক, মনে হচ্ছে যেন সেই দিনটা এই তো কাল ছিল, অথচ 1 ইয়ার কেটে গেছে। তখনই গুয়াহাওয়ের কানে প্রফেসর পানের হাঁটার আওয়াজ আসতে থাকে আর তারা এখানে ঘাবড়ে যায়। পান যেই এন্টার হন, এরা দুজন নিজেদের শার্ট খুলে অ্যাক্টিং করতে থাকে। প্রফেসর পান এদের উপর চেঁচিয়ে বলেন, সবাই টেস্ট দিচ্ছে আর তোমরা এখানে কি করছো? গুয়াহাও বলে, সরি, আমরা পুকুরে পড়ে গিয়েছিলাম, তাই নিজেদের কাপড় শুকাচ্ছি। প্রফেসর পান বলেন, ও আচ্ছা, তাহলে পেছনে ফার্নেসে কি আছে? আর আগে চেক করতে চলে যান। কিন্তু তখনই ফ্রগি 2 এদের উপর এসে পড়ে অ্যাটেনশন সরানোর জন্য। এই দৌড়ে গুয়াহাও পিল বের করে নেয়। তখনই প্রফেসর পান সাইড করে সামনে গিয়ে চেক করেন, কিন্তু এতে শাকস বেরিয়ে আসে। গুয়াহাও বলে, আমরা নিজেদের শাক শুকানোর জন্য এই ফার্নেসে দিয়ে রেখেছিলাম,
আর তিনি বলেন, তাড়াতাড়ি এগুলো শুকিয়ে টেস্ট দিতে আসো। ওয়াংলিং বলে, তুমি পিল কোথায় লুকিয়েছে? গুয়াহাও বলে, নিজের পেটে। আর তখনই এটা এনার্জিতে ভরে ফুলতে থাকে। ওয়াংলিং তাকে মেরে তার শরীরের সব হাওয়া বের করে দেয় আর সে বেহোশ হয়ে যায়। এরপর যখন তার চোখ খোলে তখন টেস্টের তার পালা এসে গেছে। সে বেশ খুশি হয়, কারণ সে তো পিল খেয়ে রেখেছে, তাই আরামে পাশ করে যাবে। কিন্তু টাইম দেখে বোঝে যে 1 ঘন্টার উপর হয়ে গেছে। আর সে মনে মনে বলতে থাকে, এখন কি হবে? মম ড্যাড আমাকে মাফ করে দিও। আর নিজের স্পিরিচুয়াল ফোর্স কনসেন্ট্রেট করে, কিন্তু ফরচুনেটলি সে পাশ করে যায়। এরপর মনে মনে বলে, কি আমি ইন্টারমিডিয়েট লেভেলে এসে গেছি? তার মনে হয় এটা পিলের কামাল। তখনই ওয়াংলিংয়ের সোর্ড স্পিরিট বলে, মাস্টার, মনে হচ্ছে তোমার হিটে কাজ করে দিয়েছে। আর এবার ওয়াংলিংয়ের পালা আসে। গুয়াহাও মনে মনে বলে, আমি তো দুটোই পিল খেয়ে নিয়েছিলাম, এখন ওয়াংলিংয়ের কি হবে? গল্পে এগিয়ে নিয়ে যাওয়ার আগে ব্যবহার করুন। মিস্টার ওয়াং তাকে হেলমেট পরিয়ে দেন, এই বলে যে তোমার বিলো অ্যাভারেজ স্পিরিচুয়াল ফোর্স। আর এবার ওয়াংলিং এখানে চলে আসে। তার শর্ট স্পিরিট বলে, মাস্টার, ফরমেশনের ভোল্টেজের একটা আপার লিমিট আছে, তুমি বেশ পাওয়ারফুল। আর তখনই ওয়াংলিংয়ের স্পিরিচুয়াল ফোর্স থেকে এখানে তহলকা মচে যায়। সে নিজের শর্ট স্পিরিটকে জিজ্ঞেস করে, এই থান্ডারবোল্ট জিংয়ের কতক্ষণ থাকবে? তার শর্ট স্পিরিট বলে, যতক্ষণ না এই ফরমেশন নিজের আশপাশের সব স্পিরিটসের ফোর্স খতম না করে দেয়। মিস্টার ওয়াং সানরংকে বলেন, ওখানেই রুকো, এটা বেশ ডেঞ্জারাস। শো বলে, কিন্তু ও তো এভাবে মারা যাবে। তখনই মিস্টার ওয়াং তাদের হেল্প করতে বলেন এর প্লাগ খোলার জন্য। আর তখনই পুরো ওয়ার্ল্ডের স্পিরিচুয়াল ফোর্স ভ্যালু আবার নেমে যায়। তখন জিং বলে, হে মাস্টার, তুমি তো ওয়ার্ল্ডটাকে ডিস্ট্রয় করে দিবে। তখনই ওয়াংলিং সেটা তুলে সানরংয়ের হাতে দিয়ে বলে, এটা ইউজ করো। সেটা উড ইনসুলেটর ছিল, আর সানরং সেটা দিয়ে ওয়্যারটা কেটে দেয়। কিন্তু এটা এতটাই পাওয়ারফুল সোর্ড ছিল যে অনেক বেশি কেটে দেয়। গুয়াহাও আর চ্যানচাও এটা দেখে হেরান হয়ে বলে, তুমি এত পাওয়ারফুল অ্যাটাক কোথা থেকে শিখলে? ওয়াংলিং বলে, স্যার, কি আমি অ্যাটাক পাস করে ফেলেছি? আর এখানে মিস্টার ওয়াংয়ের মুখ হাঁ হয়ে যায়। এই পুরো ইনসিডেন্টটাকে ডাম টেস্টে একটা ম্যালফাংশন বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু ওয়াংলিংয়ের শোর্ড এতটা জোর লাগিয়ে দিয়েছিল আর এতটা কেটে দিয়েছিল যে স্পেসেই একটা ক্র্যাক এসে যায়। আর এর ফলে হিউম্যান ওয়ার্ল্ডের স্পিরিচুয়াল ফোর্স অন্য ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। আর এই ভয়ঙ্কর এন্ডিং সিনের সাথে এই এপিসোডের এন্ড হয়। কিন্তু এপিসোড খতম হওয়ার আগে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিকে সবাই বলছে, এটা তো ডিস্ট্রয় হলো না। আর মিস্টার ওয়াং বলেন, আমরা একে আনপ্লাগ কেন করতে পারলাম না? প্রফেসর পান বলেন, তোমাকে এটা ওপরে তুলে বের করতে হতো, সাইড থেকে টানার বদলে। আর এই সিনের সাথে এপিসোড নাম্বার 1 এর দি এন্ড হয়। এপিসোড শুরু হয় আর ডিমন ওয়ার্ল্ড দেখানো হয়, যেখানে এই ডিমনের কাউন্সিলর তাকে বলছেন যে ডিমন ওয়ার্ল্ডে ক্র্যাক হয়ে গেছে, যা হিউম্যান ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। সে বলে, যতদূর আমার মনে আছে আমি ডিমন কিংকে ওই ওয়ার্ল্ড দখল করার জন্য পাঠিয়েছিলাম। কাউন্সিলর বলেন, হ্যাঁ, যাকে পাঠানো হয়েছিল সে আমারই অ্যাপ্রেন্টিস ছিল, জয়েন্ট ফ্রগ, যাকে 3 ডিমন ইয়ার্স আগে পাঠানো হয়েছিল। সব ডিমনের মধ্যে সে সবচেয়ে ডেঞ্জারাস। আর দ্বিতীয় দিকে সেই ডেঞ্জারাস ডিমন কিং তখন কিছু মেয়ের মাঝখানে থাকে। এবার আবার ডিমন ওয়ার্ল্ড দেওয়ার দেখানো হয়, আর এখানে এম্পায়ার বলছেন, এতগুলো ইয়ার্স হয়ে গেছে তাও জয়েন্ট ফ্রগ হিউম্যান ওয়ার্ল্ড আমাকে কেন প্রেজেন্ট করেনি? আর আমার ফিল হচ্ছে যে এই ওয়ার্ল্ডে স্পিরিচুয়াল এনার্জি হিউম্যান ওয়ার্ল্ড অ্যাবজর্ব করছে। কাউন্সিলর বলেন, আমি সেই ওয়ার্ল্ড হাসিল করতে চেয়েছিলাম যা থেকে তার স্পিরিচুয়াল ফোর্স নিতে পারি। কোথাও এমন তো নয় যে তাদের স্পিরিচুয়াল ফোর্স আমাদের থেকে কম হয়ে গেছে। এম্পায়ার বলেন, ওই ফ্রগ আসলে সেখানে কি করছে? কাউন্সিলর তখন বলেন, আমি নিজে গিয়ে দেখব যে সে সেখানে আসলে কি করছে। আর এদিকে ফ্রগি 2 আরামসে শুয়ে থাকে। ঠিক তখনই তার কাছে তার মাস্টারের মেসেজ আসে যে তিনি এখানে আসতে চলেছেন। আর এটা দেখে তার হুঁশ উড়ে যায়। পরের সিনে নিউজে দেখানো হচ্ছে যে অ্যাটমসফেরিক স্পিরিচুয়াল এনার্জি ক্রমাগত কমে যাচ্ছে, যার ফলে ইমমর্টাল হারভেস্টে সমস্যা দেখা দিচ্ছে। পিল রিফাইনারি ইন্ডাস্ট্রিতে মেটেরিয়াল শর্টেজের কারণেও দিক্কত হচ্ছে। এই নিউজ ওয়াংলিং আর তার ড্যাড দেখছেন। তখনই ফ্রগি 2 ঘরে চলে আসে। ওয়াংলিং বলে, এখানে কেন এসেছো? ফ্রগি 2 বলে, আমি তোমাকে খুব মিস করেছি। দ্বিতীয় দিকে প্রফেসর প্যানের সাথে মিস্টার ওয়াং কথা বলছেন। হঠাৎ ওয়াংলিংয়ের হোম লাইফে তোমার ইন্টারেস্ট কেন এলো? প্যান বলেন, লাস্ট সেমেস্টারে ও লোয়েস্ট মার্কস ছিল, আমার মনে হয়েছিল ও অর্ডিনারি ক্লাসে চলে যাবে। মিস্টার ওয়াং বলেন, তো তোমার কি মনে হয় ও টেস্টে চিটিং করেছে? প্যান বলেন, না, কিন্তু ও টেস্ট নেওয়ার পর আমাদের ফাংশনে স্পিরিচুয়াল এনার্জি কস্ট খুব দ্রুত বেড়ে গেছে। মিস্টার ওয়াং এখান থেকে যেতে থাকেন। প্যান বলেন, রুকো, তুমি আমার সাথে যাচ্ছ না? মিস্টার ওয়াং বলেন, মাফ করবেন, আমার কিছু পার্সোনাল কাজ আছে। তখনই সেখানে কাউন্সিলর এসে যায় এবং ফ্রগি 2কে কল করে। জিং বলে, ধরছ না কেন? ফ্রগি 2 বলে, না, এটা রং নাম্বার। আর কাউন্সিলর বলতে থাকে, তুমি কি মনে করো তোমার মাস্টার থেকে বেঁচে যাবে? আর ফ্রগি 2 এর লোকেশন বের করে বেরিয়ে পড়ে তাকে মেসেজও করে। এখানে ফ্রগি 2 এর অবস্থা বেশ খারাপ হয়ে যায়। জিং জিজ্ঞেস করে, তোমার মাস্টার কে? ফ্রগি 2 বলে, উনি একজন এনসিয়েন্ট ডিমন, যিনি মিলিয়ন ইয়ার্স ধরে বেঁচে আছেন। উনি ইমমর্টাল।
উনি অনেক সেঞ্চুরি ধরে আমার ইনস্ট্রাক্টর ছিলেন আর এখনও আমি তার স্বপ্ন দেখি। এরপর সবাই ডিনার করছে আর ওয়াংলিংয়ের ড্যাড বলেন, আমি তোমার জন্য একটা নতুন অ্যামুলেট বানিয়েছি, আশা করি এটা দিয়ে তুমি নর্মালি কথা বলতে পারবে, ডিনারে পর এটা চেক করব। আর ফ্রগিডুকে এতে হেল্প করতে বলেন। এর মম্ম জানায় যে ওয়াংলিংয়ের প্রফেসর বাসায় আসছেন। তখনই ফ্রগিটুয়ের কাছে আবার তার মাস্টারের কল আসতে থাকে আর সে ভয় পেয়ে যায়। তার মাস্টার তখনও ফ্রগিটুয়ের সঠিক লোকেশন খুঁজে পাচ্ছেন না। এরপর ওয়াংলিংয়ের ড্যাড নতুন অ্যামুলেটটা তার গায়ে লাগাতে যান। ফ্রগিটুকে বোঝান, যেমনই আমি এই অ্যামুলেট খুলি সাথে সাথে তুমি এটা পরিয়ে দিও। ফ্রগিটু ঠিক তাই করে। ওয়াংলিং তখন কথা বলতে চেষ্টা করে কিন্তু কিছুই বলতে পারে না, কারণ ফ্রগিটু অ্যামুলেটটা উল্টো লাগিয়ে দিয়েছিল আর ওয়াংলিংয়ের স্পিরিচুয়াল এনার্জি রিলিজ হতে থাকে। তার ড্যাড বলেন পুরো দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু তখনই ফ্রগিটু সেই এনার্জি অ্যাবজর্ব করে নেয়। দ্বিতীয় দিকে কাউন্সেলর তখনও ফ্রগিটুকে খুঁজছেন আর যেতে যেতে যেখানেই পাচ্ছেন সেখান থেকেই স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছেন। এবার প্রফেসর পান ওয়াংলিংয়ের বাড়িতে চলে আসেন আর আসতেই ওয়াংলিং অনেক বেশি এনার্জি নিয়ে তাকে ওয়েলকাম করে। এটা দেখে প্রফেসর আর তার প্যারেন্টসও অবাক হয়ে যান তার এই বিহেভিয়ার দেখে। এসব কিছুই এই নতুন আমুলটের কারণে হচ্ছে। প্রফেসর পান এবার বলছেন যে ওয়াংলিংয়ের বেশ কম মার্কস এসেছে আর সে তার সামার ভেকেশনের অ্যাসাইনমেন্টও দেয়নি। তখনই ওয়াংলিং বলে, এই নিন অ্যাসাইনমেন্ট, আপনার কি এখনই লাগবে নাকি কাল স্কুলে নিয়ে যাবেন? এবার প্রফেসর পান বলেন, আর হ্যাঁ, পিল রিফাইনারি ক্লাসেও ওর বেশ মুশকিল হচ্ছিল। তখন ওয়াংলিং বলে, এই নিন পিলস, আমি এগুলো গত বছর বানিয়েছিলাম। প্রফেসর পান বলেন, ভেরি গুড, কিন্তু আমি এই জন্য আসিনি, আমি এসেছি ওয়াংলিংয়ের পড়াশোনায় ইন্টারেস্ট না থাকার কারণে। এরপর ওয়াংলিং ম্যাজিক দেখিয়ে বলে, আপনার কি এটাই লাগবে? এটা দেখে প্যান বলেন, শুধু একটা পেন্সিল আর ইরেজারই যথেষ্ট হতো। আর ওয়াংলিং ঠিক তাই করে দেয়। ওয়াংলিংয়ের মাদার বলেন, ওয়াংলিংয়ের কি হয়েছে? তার ড্যাড বলেন, মনে হচ্ছে নতুন অ্যামুলেটে কিছু গোলমাল হয়ে গেছে, তুমি প্রফেসরকে ডিস্ট্র্যাক্ট করো, আমি ততক্ষণে ওকে ঠিক করে দিচ্ছি। আর ওয়াংলিংয়ের মাদার প্যানকে বাড়ি ঘুরিয়ে দেখাতে থাকেন তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। দ্বিতীয় দিকে কাউন্সেলর তখনও ফ্রগিটুকেই খুঁজছেন আর খুঁজতে খুঁজতে বেশ পরেশান হয়ে গেছেন। এবার ওয়াংলিংয়ের ফাদার এখানে অ্যামুলেটে কিছু চেঞ্জেস করে আবার লাগান, কিন্তু এবার আবার গোলমাল হয়ে যায় আর রুমের সব জিনিস এদিক ওদিক উড়তে থাকে আর জীবন্ত হয়ে যায়। ওয়াংলিংয়ের মাদার তখন প্যানকে বাড়ি ঘুরিয়ে নিচে নিয়ে আসছিলেন, কিন্তু এখানে জিনিসপত্র উড়তে দেখে তাকে থামিয়ে দেন আর বলেন, আমরা কি একা কথা বলতে পারি? ওয়াংলিংয়ের ফাদার এসব থামাতে বলেন। এবার ওয়াংলিং ফ্রগিটুকে তুলে নেয় আর একে একে সব ঠিক করতে শুরু করে। দ্বিতীয় দিকে ওয়াংলিংয়ের মাদার বলতে থাকেন, আমি আর আমার হাজব্যান্ড ট্যালেন্টেড কাল্টিভেটর ছিলাম না, তাই ওয়াংলিংয়ের স্পিরিচুয়াল এনার্জি বেশ উইক আর এই কারণেই ও ফ্রেন্ডস বানানোয় খুব একটা ভালো ছিল না। আমরা বেশ অবাক হয়েছিলাম যে ও ক্লাস এলিটে চলে এসেছে, কিন্তু খুশিও হয়েছিলাম যে ও অনেক ফ্রেন্ডস বানিয়ে ফেলেছে। প্রফেসর প্যান মনে মনে বলেন, সেই ছেলে তো কখনো আমাকে এসব বলেইনি। এবার ওয়াংলিংয়ের মা বলেন, আমি এক্সপেক্ট করছি না যে ও একটা পারফেক্ট স্টুডেন্ট হবে, আমি শুধু চাই ও খুশি থাকুক। আর এখানে ওয়াংলিং সব কিছু ঠিক করে ফেলেছে ততক্ষণে। তখনই তার ফাদার বলেন, বাবা নড়ো না, তুমি অনেক এনার্জি ইউজ করে ফেলেছো, ফ্রগি তুমি হেল্প করতে পারবে? আর ফ্রগিটু এখানে ঘাবড়ে গিয়ে বলে, উনি আসছেন। আর এখানে কাউন্সিলর বলেন, ফ্রগি আমি তোমাকে খুঁজে পেয়েছি, এবার তুমি আমার থেকে বাঁচতে পারবে না। ফ্রগিটু বলছে, আমি আমার স্পিরিট এনার্জি সব ইউজ করে ফেলেছি, এবার উনি এখানে চলে আসবেন, এবার আমি বাঁচব না। আর কাউন্সিলর গেটের বাইরে চলে আসেন আর ফ্রগিটু অজ্ঞান হয়ে যায়। এখানে ওয়াংলিংয়ের ফাদার বেশ ঘাবড়ে গেছেন। এরপর বলেন, যা হয় হোক, আর এই অ্যামুলেট খুলে ফেলেন। আর যেই খোলেন ওয়াংলিংয়ের স্পিরিচুয়াল এনার্জি রিলিজ হয়ে যায় আর ঠিক তখনই কাউন্সিলরও গেট খুলে দেন। এই এনার্জি সোজা গিয়ে কাউন্সিলরের ওপর লাগে আর তিনি পাহাড়ের মধ্যে দিয়ে উড়ে দূরে চলে যান। আর এখানে একটা বিশাল ধমাকা হয় আর কিছুই বাঁচে না। তখনই ওয়াংলিংয়ের মাদার আর ফাদার ওপর থেকে এসে বলেন, এই আওয়াজ কিসের ছিল? ওয়াংলিংয়ের ফাদার বলেন, জানি না। এবার পরের সিন, প্রফেসর বলছেন, আজ আপনাদের সাথে মিলে আমি বুঝলাম যে স্টুডেন্টকে জাজ করার জন্য শুধু মার্কসই যথেষ্ট নয়, আমি এখন থেকে স্টুডেন্টদের ইমোশনাল এডুকেশনে বেশি ফোকাস করব। যাই হোক, বেশ দেরি হয়ে গেছে, আমি এবার বেরোচ্ছি। আর তারা চলে যাওয়ার পর ফ্রগিটু এর চোখ খোলে। সে বলে, হে গাইজ, কি অ্যামুলেট ঠিক হয়ে গেছে? আর ওয়াংলিংকে হাসতে দেখে বলে, সব ঠিক হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর নিচে সেই স্টিকটা দেখে, যেটা কাউন্সিলরের ছিল, কেঁদে কেঁদে কিছু বলতে থাকে।
আর এখানেই এই এপিসোডের এন্ড হয়ে যায়। তো গাইজ, এই এপিসোড শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যেটা আমাদের সিজন 1 এর ফার্স্ট এপিসোডে দেখানো হয়েছিল, স্পিরিচুয়াল প্লেনের সাথে, যেখানে একটা ছেলে বসে থাকে। এবার আমাদের দেখানো হয় একটা বিউটিফুল মেয়ে যার নাম ইউ, যাকে সবাই তাকিয়ে দেখতে থাকে। তখনই সে এগিয়ে যায় আর তাকে দেখে এই ছেলেটা অবাক হয়ে যায়, যার নাম আইডলার। সে বলে, আমরা মিশনে আছি, তোমার এই বিউটিফিকেশন ট্রিক পাবলিকে ইউজ করা উচিত না। যাই হোক, তোমার কি কিছু অড লাগছে? এবার ইউ বলে, মনে হচ্ছে 7 স্টার স্কোয়াড আমাদের ফলো করছে, তো হয়তো সেটাই হচ্ছে। তখনই প্লেনে কিছু হয়, আর এখানে এয়ার হোস্টেস সবাইকে সিট বেল্ট লাগাতে বলে, কিন্তু এই মেয়ে লাগায় না। সে বারবার তাকে ডেকে বলতে থাকে সিট বেল্ট লাগানোর জন্য, কিন্তু সে শোনেই না। আর ইউএ তাকে বলে শান্ত হয়ে যাও, আর এই এয়ার হোস্টেস সাথে সাথে একদম শান্ত হয়ে যায়। এবার ইউ বলে, যখন আমার কাছে এমন পাওয়ার্স আছে তখন সিট বেল্ট লাগানোর দরকার নেই আমার। আর তখনই প্লেনে আগুন লেগে যায়, আর ইউ এখান থেকে নিচে পড়ে যায়। আইডলার তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তো এই যে সিনটা দেখানো হয়েছিল, এটা ছিল 10 বছর আগের সিন, যা সিজন 1 এর ফার্স্ট এপিসোডে দেখানো হয়েছিল। তো এবার প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে গুয়াহাউ সবাইকে এই দুজনের ছবি দেখিয়ে বলে এরা ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যাসাসিন ছিল, আর 10 বছর আগে গায়েব হয়ে গিয়েছিল। এটাই তাদের লাস্ট পিকচার। চাঞ্চাও বলে, কি ওরা ক্র্যাশে মারা গিয়েছিল? গুয়াও বলে, না, শোনা যায় যে তারা ইনজার্ড হয়ে গিয়েছিল আর গোপনে কোথাও লুকিয়ে আছে। আর এটাও শোনা যায় যে তারা ফাংশনের কাছেই থাকে। এবার এখানে প্রফেসর প্যান চলে আসেন আর সবাইকে জানান যে টেস্টে একটা অর্ডিনারি ক্লাসের স্টুডেন্ট বেশ ভালো পারফর্ম করেছে, আর সে এখন ক্লাস এলিটে চলে এসেছে। আর এই মেয়েটা এখানে ভেতরে এন্টার করে। তাকে দেখে ওয়াংলিংয়ের তখন কিছু মনে পড়ে যায়, যে যখন সে নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করেছিল তখন এই মেয়েটাকেই সে দেখেছিল সুন রঙের জায়গায়। এবার এই মেয়ে সবাইকে বলে, হাই এভরিওয়ান, আমার নাম লিন শাইউ। জিং বলে, মাস্টার, কি এই নতুন মেয়েটা চেনা চেনা লাগছে না? এবার প্রফেসর পান বলেন, মিস্টার ওয়াং আজ বিজি আছেন, তাই তার ক্লাস আমি নেব। দ্বিতীয় দিকে এখানে মিস্টার ওয়াং মাস্টার জুয়ের সাথে আছেন, আর তারা ইউএ কে খুঁজছেন। তখনই সামনে তাদের ইউএ দেখতে পায়। এবার তারা বলেন, টার্গেট মিলে গেছে, আর সামনে এগিয়ে গিয়ে বলেন, জিয়াং লিউ ইং, তোমাকে ঘিরে ফেলা হয়েছে, নিজেকে স্যারেন্ডার করে দাও। যাই হোক, এতগুলো বছর তুমি কোথায় লুকিয়েছিলে? কিন্তু এটা আসলে সে হয় না, আর এটা একটা ট্র্যাপ ছিল, আর এখানে একটা বম্বও ফুটে যায়। এখানে দ্বিতীয় দিকে ইউএ এটা দেখে হাসতে থাকে আর বলে, মাই সিস্টার, আমি আসছি। তো ইউএ আসলে জিয়াং লিউ ইং এর সিস্টার, যে শ্যাডো ফ্যাকশনের লিডার। এবার এরা সবাই স্কুলে এসে সামনে নিজেদের ইউএকে দেখে। এটা দেখে এরা তার পিছু নিতে থাকে, কিন্তু ততক্ষণে সে গায়েব হয়ে যায়। তখনই ওয়াংলিংকে একটা জায়গা মেলে। এটা দেখে এরা বলে, কি এটা সেই অ্যাসাসিনের লুকানোর জায়গা? তখনই ওয়াংলিং বলে, কেউ আসছে, আর এরা 3 জন লুকিয়ে যায়। তখনই এখানে লিন চলে আসে আর নিজের কাপড় খুলতে শুরু করে। গুয়াহোয়ের মাথা টেবিলে লেগে যায়। লিন বলে, কে ওখানে? আর এরা বাইরে চলে আসে। গুয়াহো বলে, আমরা কিন্তু তোমার উপর নজর রাখছিলাম না। আর চ্যানচাওয়ের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। লিন এটা দেখে এদের উপর চেঁচিয়ে বলে, তোমরা আমার রুমে কি করছো? আর তাদের দিকে ঝাড়ু ছুঁড়ে মারে। তখনই পেছনে দাঁড়ানো একটা পুতুলের মাথায় সেই ঝাড়ু লাগে, আর তার মাথা ঘুরতে থাকে। আর হঠাৎ নিচের ফ্লোর খুলে যায়, আর এরা 3 জন নিচে পড়ে যায়। ওয়াংলিংও এবার এখানে লাফ দেয়। এবার ইউকে দেখানো হয় যে লিউ ইয়াংয়ের কাছে চলে আসে। সে বলে, এখানে কি করছো? ইউ বলে, আমি আমার ছোট বোনকে খুব মিস করেছিলাম, শুধু দেখতে চেয়েছিলাম তোমার কি অবস্থা। লিউইং বলে, আমাকে আজাদ করে দাও, আমরা মিলে শ্যাডো ফ্যাকশনকে রিভাইভ করে দেব। ইউএ বলে, আমার পোকা বোন, তোমার কি মনে হয় আমি তোমাকে বাঁচাতে এসেছি? কাল্টিভেশনেরা 4396-এ তোমাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সুনরুংকে মারার জন্য। কি তুমি সেটা পূরণ করেছো? লিউইং বলে, তো তুমি আমাকে মারতে এসেছো? তুমি তাদের সাথে কিভাবে মিলে গেলে? ইউএ বলে, তুমি মিশনে ফেল হয়ে গিয়েছো, তো এখন তোমাকে এর পরিণাম ভুগতেই হবে। লিউইং বলে, ওটা শুধু একটা ডিমন ওয়ার্ল্ডের কমিশন ছিল, সাহস থাকলে মেরে দেখাও। ইউএ তার সাইড দিয়ে একটা অ্যারো ছুঁড়ে বলে, তার আগে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। তখনই উপর থেকে এরা সবাই নিচে পড়তে পড়তে চিৎকার করছে, আর ওয়াংলিং বলে, সরি, ক্যারি অন। তখনই জিং বলে, মাস্টার, আমি একটা সেফ প্লেস পেয়ে গেছি। আর ওয়াংলিং এদের সবাইকে একটা রুমে টেলিপোর্ট করে দেয়। এখানে বেশ অন্ধকার। তারা লাইট অন করে বলে, কি এটা সেই অ্যাসাসিনের সিক্রেট জায়গা? ওয়াংলিং বলে, এই রুমটাই কেন চুজ করলে? জিং বলে, বাকি রুমগুলোতে ডেঞ্জারাস বিস্ট বা ট্র্যাপ ছিল, এটাই সবচেয়ে সেফ ছিল। এখানে এদের একটা চাকু মেলে, আর লিন বলে, গাইজ এই দেখো, এই জায়গাটাই সেই অ্যাসাসিনের সিক্রেট প্লেস। এবার পরের সিনে ইউএ তার পাস্টের গল্প বলছে, কিভাবে সে একটা মিশনের সময় আইডলারের সাথে দেখা করেছিল আর তার প্রেমে পড়ে গিয়েছিল, আর কিছু সময় পর সে শ্যাডো ফ্যাকশনেরও লিডার হয়ে গিয়েছিল। এরপর সে বলে, আমি অনেক বছর ভালোই কাটিয়েছি, কিন্তু সেদিন আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হলো। 10 বছর আমি ডিমন ওয়ার্ল্ডে ছিলাম, আর আমার লাভার থেকে বিছড়ে গিয়েছিলাম। আর সেখানে 10 বছর আমি হিউম্যান আর ডিমন ওয়ার্ল্ডের ডকুমেন্ট ট্রান্সলেট করেছি।
আর একদিন আমি একটা কন্ট্রাক্ট দেখলাম যেটা শ্যাডো ফ্যাকশনকে অ্যাসাইন করা হয়েছিল। আর তখনই আমি জানতে পারলাম যে তুমিই সেই ছিলে যে সেই আগুন লাগিয়েছিলে আমার পজিশনের জন্য আর শ্যাডো ফ্যাকশনের লিডার বনার জন্য। লিউইং বলে, অফকোর্স আমার লিডার বনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমি করিনি। ইউএ বলে, মিথ্যে বলো না, ডিমন ওয়ার্ল্ড আমাকে তোমাকে মারার জন্য পাঠিয়েছে। গুড বাই সিস্টার। কিন্তু তখনই মিস্টার ওয়াং এখানে চলে আসেন আর তাকে বাঁচিয়ে নেন। এরপর বলেন, এটা সত্যি ইউএ নয়। দ্বিতীয় দিকে এরা সবাই এখানে থাকে আর গুয়াহাও বলতে থাকে 10 বছর আগে এখানে ফ্যাকশন 60-এর কাছে 3টা অদ্ভুত ঘটনা হয়েছিল। প্রথমটা, একটা সোয়ার্ড লাইনার ক্র্যাশ হয়েছিল যাতে ইউএ ছিল। চাঞ্চাও বলে, শুধু ওই একজনই সিট বেল্ট পরেনি আর সেই ইনসিডেন্টের পর গায়েব হয়ে গিয়েছিল। গুয়াহাও বলে, হ্যাঁ ঠিক বলেছ। আর দ্বিতীয় জিনিসটা লিন বলে, সেই দিনই জয়েন্ট ফ্রগের ইনভেশন হয়েছিল আর সিটির ওপর একটা জয়েন্ট পোর্টাল ওপেন হয়ে গিয়েছিল। চাঞ্চাও বলে, আর থার্ড থিং কি হয়েছিল? গুয়াহাও বলে, মাস্টার জুও জয়েন্ট ফ্রগকে হারিয়েছিলেন। তখনই ওয়াংলিং বলে, আমার এবার ফাইনালি সব বুঝে গেছে। আর এবার দেখানো হয় যে যখন ওয়াংলিং 10 বছর আগে সেই ফ্রগকে মেরেছিল, তখন সেই মারার কারণেই সেই প্লেনে আগুন লেগেছিল যাতে ইউএ তার লাভারের সাথে বসেছিল। যখন সেই প্লেন ক্র্যাশ হয়, ওয়াংলিং তাকে সেফলি নিচে পানিতে নামিয়ে দেয়, কিন্তু ইউএ তখন ডিমন ওয়ার্ল্ডে চলে যায় যেখান থেকে ফ্রগি 2 এসেছিল। আর এবার প্রেজেন্টে গুয়াহাও বলে, ক্র্যাশের পর ইউএ ফ্যাকশন 60-এ লুকিয়ে গিয়েছিল আর নিজের লাভারের ওয়েট করতে থাকে। গাইজ, মনে হচ্ছে আমরা সত্যিটা বের করে ফেলেছি। আর এরা সবাই কাঁদতে থাকে যে ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যাসাসিন তার লাভারের জন্য 10 বছর অপেক্ষা করেছে। আর ওয়াংলিং নিজের মাথায় হাত দিয়ে বসে থাকে কারণ তার কিছুই জানা নেই আসলে সত্যি। দ্বিতীয় দিকে মিস্টার ওয়াং ইউএকে জানান যে তিনিই আইডলার, আর 10 বছর আগে যখন তিনি তাকে হারান তখন থেকে নিজের আইডেন্টিটি লুকিয়ে এই ফ্যাকশন 60-এই থেকে গেছেন আর তার ওয়েট করেছেন। ইউ বলে, তুমি তো বেশ ওয়েট গেইন করে ফেলেছ। মিস্টার ওয়াং বলেন, তুমি চলে যাওয়ার পর যখনই আমার দুঃখ হতো আমি খাওয়া শুরু করে দিতাম, আর এমন হয়ে গেছে। আর এবার এই দুজন একে অপরকে কিস করে। এটা দেখে জিয়াং লিউইং বলে, আগে আমাকে মারার চেষ্টা করলে আর এখন এসব আমার সামনেই করছো, তার চেয়ে ভালো আমাকে মেরেই দাও। আর রাগে চিৎকার করতে থাকে, কিন্তু এই দুজনের কোনো ফারাকই পড়ে না আর তারা একসাথে সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে এরা সবাই লিফট থেকে ওপরে ফিরে যাচ্ছে, আর যেই লিফট খোলে এখানে মিস্টার ওয়াং ইউ এর সাথে থাকেন। তাদের দেখে ওয়াংলিং সেই ছবিটার দিকে তাকায়, সেই অ্যাসাসিনের, আর তখনই সে অবাক হয়ে যায়। আর এখানেই এই এপিসোড এন্ড হয়ে যায়। এপিসোড শুরু হয় মিস্টার ওয়াং সবাইকে সোয়ার্ড মেইনটেনেন্স নিয়ে পড়াচ্ছেন এমন দৃশ্য দিয়ে। তিনি বলেন, আমরা যত বেশি স্পিরিচুয়াল সোয়ার্ড ব্যবহার করি তত বেশি সমস্যা তাতে তৈরি হয়, যেমন শার্পনেস কমে যাওয়া, স্পিড কমে যাওয়া। এমনটা হয় কারণ তোমার সোয়ার্ড খুশি থাকে না। ভুলভাবে সোয়ার্ড ব্যবহার করলে বা আনহেলদি ডায়েটের কারণে সোয়ার্ড এবং তার স্পিরিট ড্যামেজড হয়। এই সময় ইউইং মিস্টার ওয়াংয়ের সঙ্গে থাকে এবং জিজ্ঞেস করে, তাহলে আমাদের কি করা উচিত? মিস্টার ওয়াং বলেন, আমার সোয়ার্ড মেইনটেনেন্সের বইটা পড়ো। জিঙ্গে বলে, মাস্টার, আমার জন্মের পর থেকে আমার কখনো মেইনটেনেন্স করা হয়নি। মিস্টার ওয়াং তখন জানান, এই বছরের অ্যাডভান্স স্পিরিচুয়াল সোয়ার্ড ক্লাসেস আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তার আগে আশা করি তোমাদের সোয়ার্ড রেডি থাকবে। পরের দৃশ্যে সবাই সোয়ার্ড মেইনটেনেন্স নিয়ে কথা বলছে। চানচাও বলে, সে অনলাইন থেকে একটা মেইনটেনেন্স কিট কিনেছে। সুনরং বলে, প্রত্যেকটা সোয়ার্ডের মেইনটেনেন্স আলাদা আলাদাভাবে হয়, আর তোমারটা তো বেশ বড়, এটা বাড়িতে করা সম্ভব না। এই বলে সে একটা শপের ভিআইপি কার্ড দেখায় এবং সবাইকে সেখানে যেতে বলে। ওয়াংলিংকেও আসতে বলে। চানচাও জিজ্ঞেস করে ওয়াংলিংয়ের সোয়ার্ড সম্পর্কে। তখন জানা যায় ওয়াংলিংয়ের সোয়ার্ডে থাকা জুঙ্গে একটা ম্যাচিও স্পিরিট, আর সে নিজের মেইনটেনেন্স নিজেই করে নেয়। এরপর তারা সবাই পৌঁছায় একটা 4S স্পিরিচুয়াল শপে, যেখানে সান রঙের ভিআইপি পাস আছে। ভেতরে গিয়ে তারা রকমারি সব সোয়ার্ড দেখে অবাক হয়ে যায়। তখনই সামনে দেখা যায় লিনকে, যে এখানেই কাজ করে। সে গুয়াওর সোয়ার্ডকে একদম চকচকে করে দেয় এবং বলে, আমি সোয়ার্ড স্পিরিটের সঙ্গে বড় হয়েছি। সানরং জিজ্ঞেস করে, তোমার প্যারেন্টস কোথায়? লিন বলে, আমার সিস্টার, মানে সেই সোয়ার্ড স্পিরিট বলেছিল আমার প্যারেন্টসরা আমাকে তার কাছে দিয়ে গিয়েছিল। গুয়াও জিজ্ঞেস করে, তোমার সোয়ার্ড স্পিরিট এখন কোথায়? লিন বলে, আমি যখন 8 বছরের ছিলাম তখন সে চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। সে একটা নোট রেখে গিয়েছিল যাতে লেখা ছিল, আমি মেইনটেনেন্সের জন্য সাগাং যাচ্ছি, 3 দিনে ফিরে আসব। সুনরং বলে, তার মানে সে কোনো বিপদে পড়েনি তো? লিন বলে, কি জানি, হয়তো পথ হারিয়ে ফেলেছে। তার সেন্স অফ ডিরেকশন আমার মতোই খারাপ হবে হয়তো। এই কারণেই আমি বিভিন্ন শর্ট শপে কাজ করি, এই আশায় যে একদিন তার সঙ্গে দেখা হবে। এই কথা শুনে চানচাও কেঁদে ফেলে এবং বলে, তুমি অন্য কোনো শর্ট নাওনি কারণ তুমি তোমার শর্ট সিস্টারকে খুঁজছিলে। লিন বলে, আসলে ব্যাপারটা হলো আমার কাছে অন্য শর্ট কেনার মতো টাকা নেই। ওয়াংলিং জিজ্ঞেস করে, তাহলে তুমি এই স্পিরিচুয়াল শর্ট ক্লাসে কি করবে? আর লিনের কাছে এর কোনো উত্তর থাকে না। ঠিক তখনই ট্যাং এসে হাজির হয় একটা শর্ট নিয়ে আর বলে, এটা কালকের মধ্যে ঠিক করে দিতে হবে, আমি তোমাকে টিপও দেব। লিন বলে, এটা তো অনেক বড় কাজ, অন্তত 3 দিন লাগবে। সুনরং বলে,
আমাদের সারাদিনের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই অন্য কাউকে খুঁজে নাও। এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কিন্তু লিন তাদের থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে, আমি কালকের মধ্যেই করে দেব, এটাই তো আমার কাজ, আর কিছু টাকাও কামানো হয়ে যাবে। এই দেখে সবাই লিনের অবস্থার জন্য বেশ দুঃখ পায়। তখন গুয়াও একটা আইডিয়া দেয়, কেন তার জন্য একটা নতুন সোয়ার্ড বানানো হয় না। সবার এই আইডিয়া ভালো লাগে। রাতে লিন বাড়ি চলে যায়, আর এদিকে সবাই সোয়ার্ড বানানোর জন্য প্রস্তুত হয়ে যায়। চানচাও কিছু উপকরণ নিয়ে আসে, ওয়াংলিং সোয়ার্ডের ডিজাইন করে, আর শুনরং তাদের গাইড করে। শুনরং তাদের আগে নিজেদের ম্যাটেরিয়াল অ্যানালাইজ করতে বলে। প্রথমে গুয়াও নিজের ম্যাটেরিয়াল রাখে, যেটা এ গ্রেড বেরোয়। এরপর চানচাওর ম্যাটেরিয়াল বেরোয় এস গ্রেড। যা দেখে গুয়াও জিজ্ঞেস করে, এত ভালো আইটেম তুমি কোথায় পেলে? এই সময় দেখানো হয় চানচাওর বাবাকে, যিনি টেম্পেলে আছেন। সেখানে গিয়ে তিনি দেখেন তাদের গডের মূর্তিও নেই, আর এটা দেখে তিনি একেবারে শকড হয়ে যান, কারণ চানচাও এই এস গ্রেড আইটেমটা এখান থেকেই তুলে এনেছিল। এরপর শুনরং নিজের ম্যাটেরিয়াল রাখে, যেটা এস প্লাস গ্রেড বেরোয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর ওয়াংলিং নিজের ম্যাটেরিয়াল রাখে, যেটা আসলে কাউন্সিলরের স্টাফ। এটা এতটাই বিপজ্জনক হয় যে মেশিনটাই খারাপ হয়ে যায়। এরপর তারা সোয়ার্ড বানানো শুরু করে দেয়। পরের দিন লিন আসে, আর তারা তাকে বানানো সোয়ার্ডটা দেয়। চানচাও বলে, আমরা ভাবলাম তোমার জন্য সোয়ার্ড ক্লাসের জন্য একটা সোয়ার্ড বানিয়ে দিই। এটা দেখে লিন কেঁদে ফেলে। শুনরং জিজ্ঞেস করে, এটা কি ভালো বানানো হয়নি? আর সবাই এর জন্য মাপ চাইতে শুরু করে। লিন বলে, না না, এমন না, এটা একদম আমার সিস্টারের মতো। শুনরং বলে, এটা ওয়াংলিং ডিজাইন করেছে। লিন সবাইকে ধন্যবাদ জানায় এত সুন্দর গিফটের জন্য। ঠিক তখনই ট্যাং আবার এসে হাজির হয় এবং বলে, এমন সাধারণ একটা সোয়ার্ডের জন্য এত খুশি হচ্ছে? আমার সোয়ার্ডের মেনটেন্যান্স তো ম্যানেজার আগেই করে দিয়েছে। গুয়াও বলে, হ্যাঁ, তোমার সোয়ার্ডের মেনটেন্যান্সের দরকারও ছিল, আমি ওটাকে ধ্বংস করে দিয়েছিলাম। ঠিক বলিনি, ট্যাং বাডি 2? এই কথা শুনে ট্যাং রেগে যায় এবং ম্যানেজারকে বলে, ও এখানেই কাজ করে না। এই বলে সে তার ভিআইপি কার্ড বের করে বলে, আমি কি নিজের সোয়ার্ড এমপ্লয়ির সঙ্গে টেস্ট করতে পারি না? শুনরং বলে, আমিও ভিআইপি, আমি আগে টেস্ট করব আমার সোয়ার্ড। কিন্তু ম্যানেজার ট্যাংকেই আগে করার পারমিশন দেয়। আর ট্যাং এগিয়ে গিয়ে শুনকে বলে, ম্যানেজার আমার কথা কখনো ফেলবে না, কারণ এই সব আমার বাবার। পরের দৃশ্যে ট্যাং আর লিন মুখোমুখি হয়। লিন ভয়ে আর্মার পরে নেয়। ট্যাং নিজের সোয়ার্ড চেক করে একটা বড় কাঠের টুকরো কেটে ফেলে, যা দেখে সবাই ঘাবড়ে যায়। কিন্তু ম্যানেজার তাদের সেখানে যেতে বাধা দেয় এবং বলে, এমন করলে আমি তোমাদের বের করে দেব। তারা বলে, কিন্তু এটা তো বেশ বিপজ্জনক। তখনই ট্যাং এগিয়ে গিয়ে লিনের ওপর অ্যাটাক করতে শুরু করে, আর ভয়ে লিন চোখ বন্ধ করে নিজের সোয়ার্ড সামনে তুলে ধরে। আর যেই মুহূর্তে তার সোয়ার্ড ট্যাংয়ের সোয়ার্ডকে ছুঁয়ে যায়, তখনই কিছু একটা ঘটতে শুরু করে। ট্যাং অবাক হয়ে যায়, আর লিনের সোয়ার্ড ট্যাং এবং তার সোয়ার্ডের স্পিরিচুয়াল ফোর্স শুষে নিতে শুরু করে। কিন্তু ঠিক সময়ে জিঙ্গে ট্যাংয়ের সোয়ার্ড ভেঙে দেয়, আর ট্যাং মরতে মরতে বেঁচে যায়। এরপর সবাই নিচে এসে লিনের সঙ্গে দেখা করে সান্তাকে জড়িয়ে ধরে, আর সবাই বেশ খুশি হয়। জিঙ্গে বলে, মাস্টার, আমার মেইনটেন্যান্স হয়ে গেছে। ওই শপে মেয়েরা একটু বেশি এনার্জেটিক ছিল। পরের দৃশ্যে রাতের বেলা দেখানো হয়, আর কাউন্সিলর আবার জীবিত হয়ে ওঠে। ঠিক তখনই সামনে দিয়ে লিন নিজের সোয়ার্ড নিয়ে যাচ্ছিল। কাউন্সিলর তার স্টাফকে রিং দিয়ে বানানো সোয়ার্ড দেখতে পায়, আর এটা দেখে সে তার উপর হামলা করার জন্য এগিয়ে যায়। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোড শুরু হয় আর দেখানো হয় লিনকে, যার শরীর কাউন্সিলর দখল করে নিয়েছে। এরপর সে তার মেমোরিজ দেখতে শুরু করে, জানতে চায় এই সোয়ার্ড কে বানিয়েছে এই স্টাফ রিং দিয়ে, আর তার জানা হয়ে যায় যে এটা শুনরমি তাকে দিয়েছিল। পরের দৃশ্যে একটা মেয়ে একটা ছেলেকে ক্লাসে ডেকেছে, আর একে কনফেস করছে, বাকিরা বাইরে থেকে এটা দেখছে। ঠিক তখনই মিস্টার ওয়াং এসে হাজির হন, আর তাকে দেখে সবাই ঘাবড়ে যায়, গেট খুলে যায়। মিস্টার ওয়াং বলেন, এটা কোনো ডেটিং সাইট না, তোমাদের এসব জিনিসে ফোকাস করা উচিত নয়। এরপর জানানো হয় আজ অটাম রিউনিয়ন ডে, যেদিন কাল্টিভেটাররা তাদের বন্ধুদের হাতে বানানো সাশে উপহার দেয় গুড লাকের জন্য। আর বলা হয় যে সাশে দেওয়া মানুষের যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যায়। তখনই শুনরং এসে হাজির হয়। সেও ওয়াংলিংকে সাশে দিতে চেয়েছিল, কিন্তু টিচারের ভয়ে ভয়ে থাকে। ঠিক তখন লিন আসে আর বলে, তুমি স্কুলে পর দিতে পারো। শুনরং বলে, কিন্তু রাতে ছাত্রদের ক্যাম্পাসে থাকার অনুমতি নেই। লিন বলে, সিস্টার সুন, তুমি কি ভুলে গেলে আমি তো ক্যাম্পাসেই থাকি। অন্যদিকে লিউলিং সেই জেল ভাঙার চেষ্টা করছিল। ওয়ার্ল্ডের স্পিরিচুয়াল ফোর্স ভ্যালু কমে যাওয়ার কারণে এই জেল দুর্বল হয়ে গিয়েছিল। পরের দৃশ্যে সবাই মিরার মুন ব্রিজ নিয়ে কথা বলছে। গুয়াও তাদের বলে, এমনটা মনে করা হয় যে 6ই আগস্ট রাত 12টায় যদি তুমি ফার্স্ট ফ্লোরের মিররের কাছে যাও, তাহলে তোমাকে তোমার ভবিষ্যৎ দেখানো হবে। চানচাও বলে, আজ 6ই আগস্ট, রাতে তো অনেক বাচ্চা সেখানে যাবে। গুয়াও বলে, এই দিনে অনেক সুপারন্যাচারাল জিনিস ঘটে, যেমন একটা স্পিরিচুয়াল গার্ল গান গাইতে গাইতে টয়লেট থেকে হাত বের করা, আর একটা লিফট যেটা হেল পর্যন্ত যায়। এসব শুনে চানচাও ভয় পেয়ে যায়। গুয়াও বলে, এসব সব মিথ্যা কথা, যে এসব গুজব রটিয়েছে সে লোকদের ভয় দেখাতে চাইছে। তখনই শুনরং এসে ওয়াংলিংয়ের মাথায় 3 বার মেরে গেট বন্ধ করে চলে যায়, আর বাইরে এসে বলে, আশা করি সে এবার বুঝেছে। এরপর দুজন ওয়াংলিংয়ের কাছে এসে বলে, সে তোমাকে রাতে ক্যাম্পাসের পেছনে ডাকছে। রাতে শুনরং সেখানে দাঁড়িয়ে ওয়াংলিংয়ের অপেক্ষা করছিল,
আর ওয়াংলিং সেখানে চলে আসে। তাকে দেখে সে বেশ খুশি হয়ে যায়। কিন্তু তখনই গুয়াও আর চাঞ্চাও এসে হাজির হয় এবং বলে, রাতে আমরা আমাদের বন্ধুকে এভাবে একা ছাড়তে পারি না। চঞ্চাও জিজ্ঞেস করে, তোমার এতে কোনো সমস্যা নেই তো? সানরং বলে না, কিন্তু মনে মনে ভাবতে থাকে, এখন আমি কিভাবে আমার সাঁচে দেবো ওয়াংলিংকে। এরপর সবাই একসঙ্গে যায়, আর চঞ্চাও একটা বিড়ালের আওয়াজে ভয় পেয়ে যায়। এরপর সে সামনে গিয়ে লিনকে দেখে ভয় পায়, আর গুয়াও এটা দেখে হাসতে থাকে যে সে বাচ্চাদের মতো ভয় পাচ্ছে। সুনরং বলে, ও যেহেতু এখানেই থাকে তাই আমি ওকে আমাদের গাইড করার জন্য ডেকেছি। অন্যদিকে লিউলিং জেল ভেঙে বাইরে চলে আসে আর জোরে জোরে হাসতে শুরু করে। গুয়াও বলে, এটা তো সেই স্পিরিচুয়াল গার্লই হাসছে। আর এখানে লিউলিং একটা দেয়াল দেখে যেটা ভাঙা। পরের দৃশ্যে তারা দুজন ভয়ে টয়লেটে আসে টয়লেট করতে, আর লিউলিং পাইপের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসছিল। তাদের এখান থেকে আওয়াজ আসতে শুরু করে, আর তারা আরও ভয় পেয়ে যায়। গুয়াও ভয়ে ভয়ে দরজা খোলে, আর তখনই সেখান থেকে পানি বেরিয়ে আসে, যা দেখে চঞ্চাও তো আগেই অজ্ঞান হয়ে যায়। এরপর গুয়াও একটা হাত বেরিয়ে আসতে দেখে, আর এটা দেখে সেও অজ্ঞান হয়ে যায়। তাদের আওয়াজ শুনে সবাই ভেতরে আসে, আর দেখে ওয়াংলিং ওই লিফটটাকে দেখছে যেটা বাইরে বেরিয়ে আসছিল। সে এটাকে ফ্লাশ করে আবার নিচে পাঠিয়ে দেয়, আর এটা সরাসরি পৌঁছে যায় তার সিস্টারের সিক্রেট রুমে। এখানে সে একটা লিফট দেখতে পায়। অন্যদিকে তারা দুজন অজ্ঞান হয়ে আছে, আর লিন সুনরংকে বলে, এখন তুমি আর ওয়াং একাই আছো। আর এটা শুনে সুনরং খুশি হয়ে যায়। জিঙ্গো ওয়াংলিংকে বলে, লিউলিং বাইরে এসে গেছে। ওয়াংলিং তখন লিফটের কাছে যায় আর এটাকে নিচে ফেলে দেয়। এই আওয়াজ শুনে সুন সেখানে এসে জিজ্ঞেস করে, এখানে এই হোলটা কি? লিন বলে, আরেকটা গল্প সত্যি হয়ে গেল, সেই লিফট যেটা হেল পর্যন্ত যায়। এখন শুধু মিরার অব মুন ব্রিজ বাকি আছে। আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি ওয়াংলিংয়ের সঙ্গে চলে যাও। এদিকে কাউন্সিলর বলছিল, যখন পোর্টাল খুলবে আমি এই মেয়েটাকে সেখানে নিয়ে যাব। তোমার পূর্বপুরুষরা আমাদের ডিমন রেসের অনেক সদস্যকে মেরেছিল, আজ তোমার সান ফ্যামিলিকে এর মূল্য চোকাতে হবে। পরের দৃশ্যে লিউলিং আবার বাইরে চলে আসে আর সামনে সুনরংকে দেখে স্মাইল করতে থাকে। সুনরং ওয়াংলিংকে বলছিল, 7ই আগস্ট যদি এই মিররের সামনে যাও তাহলে এটা তোমার ভবিষ্যৎ দেখায়। মধ্যরাত হতে চলেছে, এটা তোমার জন্য। ঠিক তখনই ওয়াংলিংকে একটা জোরদার ঘুষি লাগে আর সে দূরে গিয়ে পড়ে যায়। এটা কাউন্সিলর মেরেছিল। সুন তখন তার সোয়ার্ড বের করে নেয়, কিন্তু এটা এত স্ট্রং হয় যে তাকে ধরে ফেলে আর বলে, এই মিররে একটা ট্রান্সেন্ডিং স্পেসের ম্যাজিক আছে। হিউম্যান ওয়ার্ল্ড এটা ব্যবহার করে স্পেস আর টাইমের সেই ফাটল আটকানোর জন্য যেটা ডিমন ওয়ার্ল্ড পর্যন্ত যায়। আমি এখন এটা ব্যবহার করতে পারি ডিমন ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। মিস সুন, ডিমন ওয়ার্ল্ডে স্বাগতম। তখনই পেছন থেকে লিউলিং এসে বলে, সুনরং শুধু আমার। ঠিক তখনই ওয়াংলিং সেখানে চলে আসে আর বলে, আমি এটা আবার হতে দেব না। আর লিউলিংয়ের অ্যাটাক সরাসরি কাউন্সিলরের গায়ে গিয়ে লাগে, আর সে লিনের শরীর থেকে বেরিয়ে সরাসরি ডিমন ওয়ার্ল্ডে গিয়ে পড়ে। এরপর ওয়াংলিং একটা ঘুষি মেরে লিউলিংকে দূরে ফেলে দেয়। সুনরং ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে আর অজ্ঞান অবস্থায় বলছে, আর ওয়াংলিং স্মাইল করতে করতে বলে, আমি পেয়ে গেছি। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোড শুরু হয় আর চ্যানচাও একটা মেয়ের সঙ্গে অনলাইনে কথা বলছে যার নাম ফেয়ারি ফক্স। সে বলে, আজ একটা গিফট পাঠিয়েছে লিচাও, আর এটা মেডিসিন। চ্যানচাও জিজ্ঞেস করে, তোমার মাস্টার এখন কেমন আছেন? সে বলে, এখনো অজ্ঞানই আছেন, কিন্তু আমি শিওর তোমার মেডিসিনে আমার মাস্টার ঠিক হয়ে যাবেন। তুমি খুবই কাইন্ড, আমি কিভাবে তোমার এই উপকার শোধ করব? আমরা কি প্রাইভেট চ্যাট করতে পারি? এটা শুনে চ্যানচাও একেবারে পাগল হয়ে যায়। পরের দৃশ্যে মাস্টার জুও পুরো ওয়ার্ল্ডের সবার সঙ্গে একটা মিটিং করছেন, আর তাদের জানাচ্ছেন যে ওয়ার্ল্ডের টোটাল এনার্জি কমে গিয়ে 4.7 পর্যন্ত পৌঁছেছে। একজন লোক বলে, একই জিনিস তো গত বছরও হয়েছিল, তাহলে কি এই কারণেই আমাদের সবাইকে জড়ো করেছ? মাস্টার জুও বলেন, না, স্পিরিট এনার্জি কমে যাওয়ার কারণে হিউম্যান ওয়ার্ল্ডের শেল অনেক দুর্বল হয়ে গেছে, আর তার কারণে একটা ফাটল তৈরি হয়েছে যেখান থেকে ডিমন ওয়ার্ল্ডের ডিমনোরা এখানে আসতে পারে। একজন বলে, আমরা একটা দেয়াল তৈরি করতে পারি। আরেকজন বলে, আমি স্পিরিচুয়াল এনার্জি আবার ঠিক করতে পারি। অন্য একজন বলে, আমাদের তো জানাই নেই ডিমনদের কি চাই। এই লোকটা বলে, আমার থেকে বেশি ডিমন রেস সম্পর্কে কেউ জানে না। আরেকজন বলে, বোকা, তুমি কি সত্যিই মনে করো একটা দেয়াল তাদের আটকে দিবে? আর এভাবেই তাদের বিতর্ক চলতে থাকে। তখনই আরেকজন মাস্টার বলেন, আমরা একটা ডিমনকে ধরে তার থেকে জিজ্ঞাসাবাদ করতে পারি। আর সবাই এতে সম্মত হয়ে যায়। পরের দৃশ্যে গুয়া ওয়ানলিংকে জানায় যে চানচাওর বাবা এসেছেন। নিচে তার বাবা তাকে বকাঝোকা করছেন যে তুমি তোমার স্পিরিট এনার্জি কাকে দিয়ে দিয়েছো। চানচাও বলতে শুরু করে যে এই মেয়েটার মাস্টারের শরীর ভালো নেই, সে তার জন্য টাকা জমাতে লাইভ স্ট্রিম করে, তাই আমি তাকে আমার স্পিরিট এনার্জি দিয়েছি। এটা শুনে তার বাবা বলেন, তুমি একজন প্রয়োজনগ্রস্ত মানুষের জন্য এটা করেছো, আমি খুশি হয়েছি শুনে। এরপর তিনি চলে যেতে থাকেন, কিন্তু যেতে যেতে বলেন, তোমার কি জানা আছে আমাদের ফ্যামিলির টাং অব দ্য হ্যাভেনলি হাউন্ড কোথায়? আর তখন সেই মেয়েটা বলতে শুরু করে, লিওর দেওয়া টাং অব দ্য হ্যাভেনলি হাউন্ডের গিফটের বদলে আমি আজ একটা স্পেশাল লাইভ স্ট্রিম করব। চানচাও ঘাবড়ে গিয়ে তার বাবাকে বলে, আমি এটা ব্যাখ্যা করতে পারি। এতে তার বাবা আরও বেশি রেগে যান, আর রাগে তার ফোনটা 2 টুকরো করে দেন আর বলেন, যদি আবার তোমাকে লাইভ স্ট্রিম দেখতে ধরি
তাহলে ভালো হবে না। পরের দৃশ্যে সবাই কথা বলছে যে কিভাবে চঞ্চাও নিজের কিছু স্পিরিচুয়াল এনার্জি অনলাইনে একটা মেয়েকে দিয়ে দিয়েছে। এতে লিন জানায় এটা এক ধরনের জাদু। অনেক আগে ডিমনরা নিজেদের সুন্দরী মেয়েতে বদলে মানুষের স্পিরিচুয়াল এনার্জি ছিনিয়ে নিত আর তাদের শরীর দুর্বল করে দিত। আর হয়তো চাঞ্চাওর উপরও কেউ এই জাদু করে রেখেছে। ঠিক তখনই তারা চ্যানচাওর আওয়াজ শুনে যে আবার কম্পিউটার রুমে লাইভ স্ট্রিম দেখতে শুরু করেছে। এটা দেখে ওয়ানলিং বলে, এতে কি কোনো ডিমন ইনভলভড আছে? লিন বলে, হয়তো। সান জিজ্ঞেস করে, এই স্পেল ভাঙার কোনো উপায় নেই? তখন লিন একটা ম্যাজিকের কথা বলে যার নাম মেটা স্পিরিট, যাতে হাই স্পিরিট এনার্জির কোনো মানুষ ইন্টারনেটের ভেতরে গিয়ে সেই স্পেল ভেঙে দিতে পারে। এটা শুনে গুয়াও তার ট্রোজান নামের একটা ভাইরাস বের করে আর লাইভ স্ট্রিম নষ্ট করার চেষ্টা করে, কিন্তু মেয়েটা আরও চালাক বেরোয় আর সে তার ভাইরাসকেই শেষ করে দেয়। আর গুয়াও কাঁদতে শুরু করে। এখানে সানরং চানচাওকে দেখে বলে, ও তো একদম দুর্বল হয়ে গেছে, একদম মামার বাচ্চার মতো লাগছে। যদি তার বাবা তাকে এভাবে দেখেন তাহলে তো শেষ। তখনই ওয়াংলিং সনরংকে সেই আর্ট অফ সিডাকশন আবার ব্যবহার করতে বলে, যেটা সনরং আগেও ব্যবহার করেছিল। সে চঞ্চাওকে একটা ড্রিঙ্ক অফার করে, আর ড্রিঙ্ক খাওয়ার সঙ্গে সঙ্গেই সে তার উপর ম্যাজিক ব্যবহার করে তাকে নিজের কবজায় নিয়ে নেয়। সনের কথায় চঞ্চাও লাইভ স্ট্রিম ছেড়ে চলে যেতে শুরু করে, কিন্তু মেয়েটা তখনই চ্যানচাওর সামনে কান্নার অভিনয় করতে শুরু করে আর ইমোশনাল ড্রামা দেখিয়ে কোনোভাবে তাকে যাওয়া থেকে আটকে দেয়, আর সানের স্পেলও ভেঙে যায়। মেয়েটা তখন বলে, প্ল্যান কাজ করছে, শুধু আর একটু স্পিরিচুয়াল এনার্জি চাই, আর মাস্টার আমি তোমার শরীর সুস্থ করে দেব। আর এখানে চানচাও তাকে নিজের স্পিরিচুয়াল এনার্জি দিয়ে যাচ্ছে। ঠিক তখনই চঞ্চাওর বাবা এসে হাজির হন আর বলেন, চাং অব দি হেভেনলি হাউন্ড আমার স্ত্রী আমাকে দিয়েছিলেন। আর তারপর কাঁদতে শুরু করেন যে তার ফ্যামিলিতে এসব কেন হচ্ছে। ঠিক তখনই চঞ্চাও তাকে আরও গিফট পাঠিয়ে দেয়। এটা দেখে তার বাবা আরও রেগে যান আর কম্পিউটারটাকে 2 টুকরো করে দেন। এরপর চঞ্চাওকে সঙ্গে যেতে বলেন, কিন্তু চঞ্চাও যেতে অস্বীকার করে আর বলে, আমি অন্য ডাইমেনশনে যাচ্ছি, আর নিজের মধ্যে একটা তার কানেক্ট করে নেয়। এটা দেখে ওয়াংলিং বলে, মিট আ স্পিরিট। গুয়াও জিজ্ঞেস করে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এর জন্য তো গোল্ডেন পিল ফেজে থাকা দরকার। ঠিক তখনই তার বাবা সেই তারটা খুলে ফেলেন, কিন্তু ততক্ষণে চঞ্চাও অজ্ঞান হয়ে গেছে। সান বলে, তার স্পিরিট ইতিমধ্যে ইন্টারনেটের ভেতরে চলে গেছে। এখানে চঞ্চাও বলছে, ফেরি ফক্স আমি আসছি। আর ওদিকে ফেরি ফক্স তার আসল চেহারা প্রকাশ করে ফেলেছে, একটা ডিমনের চেহারা। চঞ্চাও এসে দেখে সেখানে কোনো রুমই নেই, আর সে বলে, আমি কোথায়? পেছন থেকে সেই ডি জার্গন এসে বলে, এটা ফেরি ফক্সের স্ট্রিম। চঞ্চাও জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি কি আমার বিউটি ফিল্টার বন্ধ করেছি? তুমি তো আমাকে চিনতেও পারছো না। এদিকে চঞ্চাওর বাবা তাকে তুলে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তখনই ওয়াংলিং গুয়াওকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি সেই স্ট্রিমের অ্যাড্রেস আছে? গুয়াও জিজ্ঞেস করে, তোমার কেন দরকার? তুমি কি স্ট্রিমটা দেখতে চাও? অন্যদিকে চ্যানচাও তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ এটা তার ফিজিক্যাল শরীর নয়। সেই ডিমন বলে, এই ক্যানের ভেতরে চলে আসো আর স্পিরিচুয়াল এনার্জি হয়ে যাও, আর তাকে নিজের দিকে টানতে থাকে। তখনই সুনলং কম্পিউটারের সামনে এসে বলতে থাকে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর তখনই ওয়াংলিংয়ের হাত এসে সেই ডিমনকে একটা ঘুষি মারে আর চানচাওর স্পিরিটকে সেখান থেকে বের করে নিয়ে আসে, আর চানচাও নিজের শরীরে ফিরে আসে। পরের দৃশ্যে নিউজে দেখানো হয় যে মাস্টার জুও ইন্টারনেটে যে ডিমন স্পিরিচুয়াল এনার্জি ফ্রড করে জোগাড় করছিল তাকে ফাঁস করে দিয়েছেন, আর যাদের এনার্জি ছিল সবাই তাদের এনার্জি ফিরে পেয়েছে, কিন্তু সেই ডিমন এখনও ধরা পড়েনি। আরও একটা নিউজে দেখানো হয় যে ফ্লাওয়ার ফ্রুট ওয়াটার করণ গ্রুপ ফাইন্যান্সিয়াল সমস্যার মুখোমুখি হয়েছে। তারা তাদের ঋণ শোধ করতে পারেনি, যার কারণে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও ঋণ পুরো শোধ হয়নি, আর জুওদের ফ্যামিলি একদম দেউলিয়া হয়ে গেছে। এই নিউজটা ওয়াংলিং আর তার ড্যাডও দেখছিলেন, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোড শুরু হয় আর দেখানো হয় সুনরংয়ের প্যারেন্টসদের। তার ড্যাড নিজের একজন বন্ধুকে কল করে কিছু টাকার সাহায্য চাইছেন, কিন্তু সেই বন্ধু সাহায্য করতে অস্বীকার করে দেয়। এটা সব দেখছিল সুনরং, আর সে বেশ শকড হয়ে যায়। তার ড্যাডও বেশ রেগে যান যে তাদেরই বন্ধু তাদের সাহায্য করছে না। ঠিক তখনই একজন লোক গেটে এসে সানরংয়ের ড্যাডকে জানায় যে আগামীকাল তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে, আর এই পুরো ব্যাপারটা একজন লোক অন্য একটা জায়গা থেকে দেখছিল। পরের দৃশ্যে সবাই সুনরংয়ের সঙ্গে দেখা করতে পাহাড়ের কাছে যায়, আর তখনই তাদের সামনে সুনরং আসে। তাকে দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সে আদিবাসীদের মতো একটা ঘাঁটি বানিয়ে নিয়েছে। এরপর সে তাদের বাড়ি নিয়ে যায়। শানের ফ্যামিলি পাহাড়ে একটা গুহায় থাকছিল। শানরং জানায় যে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, আর এখন শুধু তাদের পূর্বপুরুষদের এই সম্পত্তিটাই তাদের কাছে বেঁচে আছে। ওয়াংলিং জিজ্ঞেস করে, কিন্তু এমন কি হলো? সুনরং জানায় তাদের ফ্যামিলির একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল যেটা ম্যাজিক পিল বানাতো।
যখন ওয়ার্ল্ডের এনার্জি কমে গেল তখন হারভেস্টও নষ্ট হয়ে গেল, আর তার কারণেই তারা সবকিছু হারিয়ে ফেলেছে। কিন্তু তার ড্যাড আর মম তাকে উৎসাহ দেন, আর তার ড্যাড বলেন, যদি আমরা কঠোর পরিশ্রম করি আর ফোকাস করি তাহলে সান ফ্যামিলি আবার একবার এগিয়ে যাবে। তাদের এই কনফিডেন্স দেখে চ্যানচাও তাদের প্রশংসা করে, আর সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে ট্যাং ফ্যামিলিও সেলিব্রেট করছিল। সান ফ্যামিলির বিজনেস শেষ হয়ে যাওয়ার খুশিতে ট্যাং বলছিল, এসবের কৃতিত্ব যায় মিস্টার রিচম্যানকে। এখানে একজন অজানা ব্যক্তি থাকে যাকে এই রিচম্যান ডেকেছিলেন। সেই সান ফ্যামিলির সম্পর্কে ভুল গুজব রটিয়েছিল, যার কারণে বেশিরভাগ মানুষ সান ফ্যামিলির কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছিল। আর রিচম্যান এটাও বলে যে সান ফ্যামিলির কাছে তাদের পূর্বপুরুষদের একটা গুহা আছে। আমাদের প্ল্যানটা ভালোভাবে সম্পন্ন করতে হবে যাতে সান ফ্যামিলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ট্যাং বলে, ধন্যবাদ। আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেন আমাদের সাহায্য করার কথা ভাবলেন? সেই লোকটা বলে, কারণ আমার স্পিরিচুয়াল এনার্জি দরকার। পরের দৃশ্যে সান রং ওয়াংলিংকে একটা স্পিরিচুয়াল স্প্রিং ওয়াটার দেখায় আর বলে, আগে এই গুহাটা পুরো একটা ঝর্ণায় ঢাকা থাকতো, কিন্তু এখন আর তা নেই। আর এই কারণেই এখানকার স্পিরিচুয়াল এনার্জিও শেষ হয়ে গেছে। ওয়াংলিং তাকে সাহায্য করতে চায়, কিন্তু সান রং না বলে দেয় আর বলে, এখন থেকে আমি শুধু নিজের ওপরই নির্ভর করব। এরপর তারা সবাই ফিরে যাচ্ছিল, আর যাওয়ার সময় একটা গাড়ি খুব জোরে তাদের পাশ দিয়ে চলে যায়, যাতে সবাই রেগে যায়। ওয়াংলিং সেই গাড়িটার দিকে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে তারা ট্রেনে যাচ্ছে, আর এখানে তারা নিউজে দেখে যে ট্যাং ফ্যামিলি সানের কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছে, আর সানের কোম্পানি তাদের হয়ে যাবে। এর জন্য আগামীকাল একটা সেরেমনি হবে ওয়াটার কার্টেন কেভে, যেখানে ট্যাং আর সুনরং একটা ব্লাড কন্ট্রাক্ট করবে। লিন তখনই সুনরংকে কল করে, কিন্তু তার কল লাগেই না। তখনই ওয়াংলিং লিনকে জিজ্ঞেস করে, ওই গাড়িটা মনে আছে তোমার? ওটা ট্যাং ফ্যামিলির ছিল। চানচাও বলে, তারা নিশ্চয়ই জোর করেছে সুনরংকে সাইন করানোর জন্য। লিন বলে, তাহলে এখন কি করা যায়? ওয়াংলিং বলে, আমরা সেখানে ফিরে গিয়ে এটা আটকাবো। পরের দৃশ্যে ওয়াটার কার্টেন কেভ দেখানো হয়, যেখানে ট্যাং ফ্যামিলি এসে পৌঁছে গেছে আর সেরেমনির প্রস্তুতি চলছে। এখানে ট্যাং এর বাবা বলছেন, এই হারবোসগুলো অনেক পুরনো, এগুলো কেটে ফেলে এখানে অন্য প্ল্যান্ট লাগাবো। সুনের ড্যাড বলেন, কিন্তু এগুলো হাজার হাজার বছর ধরে এখানে আছে, তুমি এমন করতে পারো না। ট্যাং এর ড্যাড বলেন, এই কারণেই তো তোমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এমন ন্যাচারাল হারবোস বড় হতে হাজার হাজার বছর লাগে, অথচ ফসল বছরে বহুবার তোলা যায়। সুনের ড্যাড বলেন, যদি এমন করো তাহলে এখানকার স্পিরিচুয়াল এনার্জি একদম শেষ হয়ে যাবে। কিন্তু ট্যাং এর ড্যাড এটা উপেক্ষা করে দেন। ততক্ষণে ওয়াংলিং আর বাকিরাও সেখানে পৌঁছে যায়, আর ঈশা নিজের ম্যাজিক দিয়ে টের পেয়ে যায় যে তারা এসে পৌঁছেছে। এরপর ট্যাং এর বন্ধুরা তাদের আটকাতে চলে আসে। চ্যানচাও আর গুয়াও তাদের উপর অ্যাটাক করে, কিন্তু ঈশা তাদের আটকে দেয়। তখনই লিম নিজের ম্যাজিক দিয়ে তাদের মুক্ত করে দেয়, আর তারা তাদের উপর অ্যাটাক করে, আর লিন অ্যাটাক করে ঈশার ওপর। ঠিক তখনই ট্যাং এর বন্ধুরা বুঝতে পারে যে ওয়াংলিং এখানে নেই, আর ওয়াংলিং দৌড়ে সরাসরি সুনরংয়ের কাছে চলে যাচ্ছিল। অন্যদিকে সেরেমনি শুরু হয়েছে, আর তারা দুজন সাইন করতে যাচ্ছিল। ট্যাং নিজের বুড়ো আঙুল কেটে সাইন করে দেয়, আর এবার পালা সুনরংয়ের। সেও নিজের আঙুল কাটতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওয়াংলিং এসে হাজির হয় আর তাকে আটকে দেয়, আর তাকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। বাইরে বেরোতেই সুনরংয়ের ড্যাড তাদের আটকে দেন আর বলেন, তোমার নিজের প্রমিস মনে আছে তো? সুনরং তখন তাদের গতকালের একটা কথা বলে, আর এরপর অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে টেংয়ের বাবা তাদের কাছে একটা অফার নিয়ে এসেছিলেন তাদের কোম্পানিতে ইনভেস্ট করার। সুনরং প্রথমে অস্বীকার করে, কিন্তু তার মম আর ড্যাড বলেন, যদি আমরা কঠোর পরিশ্রম করি তাহলেও কোম্পানিকে আগের মতো করতে 100 বছর লেগে যাবে। আর তার ড্যাড বলেন, তোমার কোম্পানিতে কাজ করা 10,000 মানুষের ফ্যামিলির কথাও ভাবা উচিত তোমার। আর এভাবেই দুজনে মিলে সুনরংকে চাপ দিতে থাকেন, যার ফলে শেষে সুনরংকে তাদের কথা মেনে নিতেই হয়। এখন বর্তমানে ফিরে এসে সুনরং বলছে, যদি আমার এই ত্যাগে পুরো ফ্যামিলি ঠিক হয়ে যায় আর বাকিদেরও ভালো হয় তাহলে এটা আমার দায়িত্ব। এই বলে সে আবার সাইন করতে ফিরে যেতে থাকে। ওয়াংলিং আর বাকিরা তখন দুঃখী মনে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই ওয়াংলিং পানিতে কিছু একটা লক্ষ্য করে আর সেখানে কিছু খুঁজতে শুরু করে, আর কিছু একটা টেনে বাইরে বের করে আনে। চানচাও জিজ্ঞেস করে, এটা কি? লিন বলে, এটা স্টার ওয়ার্ম, একটা প্রাচীন ডিমন যেটা পৃথিবীর স্পিরিচুয়াল এনার্জি শুষে নেয়। চানচাও বলে, তাহলে কি এর কারণেই এখানকার স্পিরিচুয়াল এনার্জি শেষ হয়ে গেছিল? ওয়াংলিং তখন এটাকে বাইরে টানতে শুরু করে। অন্যদিকে সেই লোকটা বলছিল, ওরা তাকে খুঁজে পেয়েছে, কিন্তু এখন আর কোনো লাভ নেই। স্টার ওয়ার্ম এখানকার সব স্পিরিচুয়াল এনার্জি শুষে নিয়েছে। কিন্তু একটু পরেই সে বলে, এনার্জি আবার ফিরে যাচ্ছে কেন? আর এখানে ওয়াংলিং আর বাকিরা মিলে সেটাকে টানতে থাকে, আর ওয়াংলিং রাগে সেটাকে বাইরে টেনে বের করে দেয়, আর তখনই এখানকার স্পিরিচুয়াল এনার্জি আবার ফিরে আসতে শুরু করে। অন্যদিকে সানরং ততক্ষণে নিজের আঙুল কেটেই ফেলেছিল সাইন করার জন্য, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসে আর সে থেমে যায়। বাইরে আবার সেই ঝর্ণা বইতে শুরু করে, আর এরপর সানের কোম্পানির শেয়ার আবার বাড়তে শুরু করে। এখানে ট্যাংয়ের ড্যাডকে একজন লোক এসে জানায় যে তাদের কোম্পানির শেয়ার দ্রুত কমে যাচ্ছে, আর সানের কোম্পানির একজন এমপ্লয়ি এসে জানায় যে তাদের কোম্পানির শেয়ার দ্রুত বেড়েই চলেছে। ঠিক তখনই মাস্টার জুও সেখানে চলে আসেন,
আর তারা এসেছেন ট্যাংয়ের ড্যাডকে অ্যারেস্ট করতে, যেই বলে যে তারা জেনে গেছেন যে ইনি ডিমনদের সঙ্গে হাত মিলিয়েছেন। আর এদিকে সানরং ওয়াংলিংয়ের দিকে তাকায়, যে তার সামনে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে সে স্মাইল করে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোড শুরু হয়, আর সাংহাই স্পিরিচুয়াল সোয়ার্ড আর্ট অ্যাসেম্বলিতে সবাইকে স্বাগত জানানো হয়। এখানে স্টুডেন্টদের ডাকা হয়েছে নিজেদের সোয়ার্ড স্কিলস দেখানোর জন্য। আর এবার 5 জন সোয়ার্ড মাস্টারকে ডাকা হয়। প্রথম হলেন মাস্টার জুও, আর দ্বিতীয় হলেন ফ্যাকশন 59 থেকে প্রফেসর জিয়া। শেষ 2 জন জাজ হলেন বিলিবিলির জনপ্রিয় সোয়ার্ড ডান্স টিম থেকে লিং ইউয়েন এবং হ্যানসেন। তারা দুজনে বলেন, আমরা শুধু পাওয়ার নয়, পারফরম্যান্স আর সোয়ার্ড স্কিলসের সৌন্দর্যও জাজ করব। এরপর হোস্ট প্রাইজগুলো দেখায়। ফার্স্ট প্রাইজ হলো স্কাইলুপের টিকিট। এবার প্রথমে ডাকা হয় সুনরংকে, আর অন্যদিকে রিচম্যান এসব দেখছিল। সুনরং এসে জাজদের গ্রিট করে। জিয়া বলে, গত বছর সোয়ার্ড কম্পিটিশনে তোমার সোয়ার্ড ড্যামেজ হয়ে গিয়েছিল, আর তুমি কম্পিটিশন জেতার জন্য তোমার সোয়ার্ড স্পিরিটকে বলি দিয়েছিলে। তাহলে আজ তুমি কি করবে? মাস্টার জুও জিজ্ঞেস করেন, আজ কি দেখাবে? সুনরং বলে, আমার পূর্বপুরুষদের সোয়ার্ড স্কিল ওশেন ডান্স। এই বলে সে নিজের সোয়ার্ড বের করে একসঙ্গে কন্ট্রোল করে পারফর্ম করতে শুরু করে। ঠিক তখনই রিচম্যান একটা কি প্রেস করে, আর সুনরং তার কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সোয়ার্ডগুলো নিচে পড়তে শুরু করে। তখনই মিস্টার ওয়াং জিয়াকে সোয়ার্ড থেকে বাঁচিয়ে নেন, আর এখানে ইউয়েইং এসে হাজির হয়, আর রাগ নিয়ে জিয়ার দিকে তাকায়। মাস্টার জুও বলেন, এত সব সোয়ার্ড একসঙ্গে কন্ট্রোল করা বিপজ্জনক, এটা আবার করো না। এরপর সুনরং দুঃখী মনে সেখান থেকে চলে যায়। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সুনরং বলে, সরি, এটা বেশ এম্বারাসিং ছিল, আমার স্পিরিট ছাড়া আমি এটা করতে পারি না। লিন তাকে পরে নিজের সোয়ার্ড দেখাতে বলে, আর ওয়াংলিং তাকে বলে, তুমি ভালো করেছ। পরের দৃশ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে জানা যায় যে সুনরংয়ের অ্যাক্সিডেন্টের পর শোয়ের রেটিং অনেক বেড়ে গেছে। আর এখানে রিচম্যান বলছে, বোকা মানুষ। এবার হোস্ট বলে, আমাদের পরবর্তী প্রতিযোগী হলেন ফাকশান 60 থেকে এলিট দাও, যারা হলেন চানচাও আর গুয়াও। হ্যানসন তাদের জিজ্ঞেস করে, তাহলে তোমরা কি করতে চলেছে? গুয়াও বলে, আমরা আমাদের বন্ধুর জন্য কিছু করব। তার লাইফ আজকাল অনেক সমস্যায় ঘেরা, কিন্তু তারপরও সব সময় হাসি মুখ রাখে। চঞ্চাও বলে, অন্তত আমরা তার মুখে একটা স্মাইল আনতে পারবো। লিং ইয়াও জিজ্ঞেস করে, তাহলে তোমরা আমাদের কি দেখাবে? চঞ্চাও বলে, তোমরা নিশ্চয়ই ধারালো ব্লেড হাতে ধরার কথা শুনেছ। এরপর সে জানায়, গুয়াও তার সোয়ার্ড দিয়ে তার ওপর অ্যাটাক করবে, আর সে সেটা ধরবে, চোখে পট্টি বেঁধেই, আর সে তার বুদ্ধ আর্মস সামন করে। এটা দেখে হ্যানসন ইমপ্রেসড হয়ে যায়। জিয়া বলে, এ তো নিজের সম্পূর্ণ স্পিরিটও সামন করতে পারে না, আর হাসতে শুরু করে। এরপর গুয়াও তার উপর অ্যাটাক করে, আর ঠিক তখনই রিচম্যান আবার সেই কি প্রেস করে, আর চঞ্চাও এই সোয়ার্ড আটকাতে ব্যর্থ হয়, আর এটা সরাসরি তার মাথায় লাগে। গুয়াও বলে, এটা ছিল চঞ্চাওর আয়রন হেডের ডেমনস্ট্রেশন। এই বলে সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াংলিং ফোনে ক্লিপটা দেখতে থাকে, আর এরপর এই শোয়ের ভিউয়াররা মিলিয়নে পৌঁছে যায়, আর বাড়তেই থাকে। এখানে রিচম্যান বলছে, আর একটু বাকি, তাহলেই আমার যত এনার্জি দরকার তা আমার কাছে থাকবে। এবার হোস্ট পরের পারফর্মারকে ডাকে, ফাকশান 59 থেকে ঈশা। এরপর সে হাজার হাজার সোয়ার্ড হাওয়ায় উড়িয়ে পারফর্ম করতে শুরু করে, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। জিয়া বলে, এটা সায়েন্টিফিক কাল্টিভেশনের যুগ, বডি কন্ট্রোল সিস্টেমের সাহায্যে এখন হাজার হাজার সোয়ার্ড কন্ট্রোল করা কঠিন কিছু না, আর পুরনো পদ্ধতিতে আটকে থাকলে সারা জীবনে মাত্র 10টা সোয়ার্ডই কন্ট্রোল করতে পারবে। আর এটা সে সুনরংকেই বলছিল। তখনই গুয়াও চঞ্চাওকে নিয়ে সেখানে আসে, আর সুনরং জিজ্ঞেস করে, ও কি ঠিক আছে? গুয়াও বলে, হ্যাঁ, ডাক্তার চেক করেছেন, ও ঠিক আছে। এরপর চঞ্চাও উঠে বসে। সুনরং জিজ্ঞেস করে, ওয়াংলিং আর লিন কোথায়? এবার হোস্ট শেষ পারফর্মারকে ডাকে, লিন শেয়াওইউ। আর এখানে লিনকে দেখে সবাই অবাক হয়ে যায়। সুনরং বলে, চশমা ছাড়া অনেক সুন্দর লাগছে, আর সবাই তার সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করে। এরপর সে পারফর্ম করতে শুরু করে, আর একটা গাছ গজিয়ে দেয়। সবাই এটা দেখে তার প্রশংসা করে। এরপর সে এখানে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে শোয়ের ভিউয়ার সংখ্যা 5 মিলিয়ন হয়ে যায়। আর এখানে রিচম্যান বলছে, আমার প্ল্যান এবার শুরু হয়। এখানে লিন আগুন নেভানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই নিভাতে পারছিল না, আর সেই গাছটা তার উপর পড়তে যাচ্ছিল। তখনই সুনরং সেখানে দৌড়ে যায়, আর নিজের সোয়ার্ড দিয়ে এটা আটকানোর চেষ্টা করে, আর নিজের সোয়ার্ড স্পিরিটকে আবার বাইরে নিয়ে আসে, আর আগুন নিভিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে নিজেদের সোয়ার্ড ব্যবহার করে একসঙ্গে পারফর্ম করতে শুরু করে। এটা দেখে সবাই খুব খুশি হয়, আর সবার এটা খুব পছন্দ হয়। হ্যানসন আর লিং ইউয়ানও এই পারফরমেন্স খুব পছন্দ করে, আর বলে যে এতে সমস্ত 5 এলিমেন্টসের ব্যবহার হয়েছে। জিয়ার বিশ্বাসই হচ্ছিল না যে সুনরং আবার নিজের সোয়ার্ড স্পিরিট বের করে এনেছে। এখানে শোয়ের ভিউ 1 বিলিয়ন ছাড়িয়ে যায়। আর তখনই রিচম্যান এসে বলে, ধন্যবাদ সবাইকে, তোমাদের সবার কারণেই আমি স্পিরিচুয়াল এনার্জি ঠিকভাবে জোগাড় করতে পেরেছি নিজের পাওয়ার আনলিশ করার জন্য। এরপর সে নিজের ম্যাজিক ব্যবহার করে, আর গোটা ওয়ার্ল্ডের সব মানুষ তার কন্ট্রোলে চলে যায়। তখনই সুনরং বলে, আমি কি তোমাকে চিনি?
সে বলে, একটু দাঁড়াও, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তখনই ওয়াংলিং বলে, হ্যাঁ, কারণ ও তোমার কন্ট্রোলে নেই। রিচম্যান বলে, এটা কিভাবে সম্ভব? ওয়াংলিং বলে, আমি শুধু ওই কিটার পজিশন 2 মিটার সামনে করে দিয়েছিলাম, আর এই কারণেই সবাই এখন সুনরঙের কন্ট্রোলে চলে গেছে। রিচম্যান জিজ্ঞেস করে, তুমি কে, আর তুমি আমার প্ল্যান সম্পর্কে কিভাবে জানলে? এই বলে সে রেগে গিয়ে অ্যাটাক করতে যায়। ঠিক তখনই এই শোয়ের হোস্ট এসে নিজের আসল শরীর প্রকাশ করে জোরদার একটা ঘুষি মারে, আর সে দূরে গিয়ে ছিটকে পড়ে। কিন্তু সে তখনও হুঁশে ছিল না, আর বাকি সবাইও এগিয়ে আসতে থাকে। সুনরং বলে, আমি এদের নিজের কন্ট্রোল থেকে রিলিজ করতে পারছি না। লিন বলে, এরা তোমার কন্ট্রোলে নেই, এরা ডিমন স্পিরিট দিয়ে সংক্রামিত হয়ে গেছে, এরা এখন জম্বি হয়ে গেছে। আর এখন সবাই তাদের দিকে অ্যাটাক করে এগিয়ে আসতে থাকে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোড শুরু হয় আর লুরিয়ান এখানে গার্ডদের সামনে বাথরুম যাওয়ার বাহানা করে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এই গার্ড তার কথাই ভোলেনে না আর বলে, গতবার তুমি পালানোর চেষ্টা করার পর থেকে এখানকার সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। লিউইং বেশ রেগে যায়, আর তখনই রিচম্যান যে ম্যাজিক ইউজ করেছিল তাতে এই সব গার্ডরাও ইফেক্টেড হয়ে যায়। এটা দেখে লিউইং বেশ খুশি হয়ে যায় আর বলে, কোনো না কোনো রাস্তা বের করেই দেন। পরের সিনে এরা তিনজন একসাথে লুকিয়ে থাকে, আর লিন বলে, আমরা শান্ত থাকলে ওরা আমাদের ধরতে পারবে না। আর এখান থেকে হামাগুড়ি দিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই এদের জম্বিরা ধরে ফেলে। এখান থেকে এরা কোনোভাবে বেঁচে পালিয়ে যায়। যেতে যেতে জিং বলে, মাস্টার, ওদের ব্রেন রিসেট করলে এই ম্যাজিক ব্রেক হয়ে যাবে। ওয়াংলিং বলে, যদি আমি এমন করি তাহলে এদের পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হতে পারে। আরও এগিয়ে যেতে যেতে একটা ডেড এন্ড এসে যায়, তো ওয়াংলিং এদের দুজনকে তার সোয়ার্ডের সাহায্যে উড়িয়ে এখান থেকে নিয়ে যায়। লিন বলে, এত ছোট একটা সোয়ার্ড 3 জনকে তুলতে পারে, দারুণ তো এটা। আর এখানে জিং বলে, আমি একটা ম্যাজিক সোয়ার্ড, ফ্লাইং সোয়ার্ড নই। এরা সবাই বিল্ডিংয়ের ওপরে পৌঁছে যায়, আর লিন বলে, আমাদের এই ক্যারেজ ব্রেক করার জন্য কোনো একটা রাস্তা খুঁজতেই হবে। সুনরং জিজ্ঞেস করে, তুমি এই ম্যাজিক থেকে অ্যাফেক্টেড কেন হওনি? আর তখনই সে নিচে তাকিয়ে দেখে যে সব জম্বি ওপরে উঠে আসছে। জিং বলে, মাস্টার, আপনার কি আমার দরকার আছে? ওয়াং তাকে শান্ত করে দেয়। তখনই চানচাওয়ের আওয়াজ আসে, আর দৌড়ে সুনরংয়ের কাছে এসে বলে, সুনরং, তুমি কি আমার সাথে একটা ডেটে যাবে? সুনরং বলে, না। আর এটা শুনে সে নিচে পড়ে যায়, আর এতেই এই কার্ডস ভেঙে যায়। এটা দেখে লিন বলে, চাও, মুখ থুবড়ে পড়ল, আর এতেই কার্ডস ভেঙে গেল। এর মানে এই যে শুধু জম্বিদের মাথায় মারলেই ওরা ঠিক হয়ে যাবে। আর চানচাও এখানে বলছে, আমার চেস্টে খুব ব্যথা হচ্ছে। এটা দেখে সানরং বলে, বুঝে গেছি, আমার রিজেকশনেই এই কার্স ভেঙেছে। ওয়াংলিং বলে, তার মানে হার্ট ব্রেক করলেই এই কার্স ভেঙে যাবে। আর তখনই সুনরং এই জম্বিদের সামনে চিৎকার করে বলে, আমি তোমাদের মধ্যে কাউকেই পছন্দ করি না। আর এতে সবাই কন্ট্রোল থেকে ছুটে যায়। চ্যানচাও বলে, এরা তো ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও অনেকে বাকি আছে। লিন বলে, সিস্টার, যদি সুন লাইভ স্ট্রিম করে তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে নেটওয়ার্কই আসছে না। আর তখনই এরা লিউইংয়ের হাসির আওয়াজ শোনে। সে বলছে, তোমরা এদের ঠিক করার উপায় খুব তাড়াতাড়ি বের করে ফেলেছ, কিন্তু দেরি করে ফেলেছ। এই সেল টাওয়ার এখন আমার, আর যদি তোমাদের ফোন ইউজ করতে হয় তাহলে এদের সারেন্ডার করতে হবে আমার কাছে। কিন্তু এত দূর থেকে ঠিকমতো কিছু শোনাই যাচ্ছিল না। তখনই এরা সবাই বলতে থাকে, ওখানে দেখো। আর যেই লিউইং ওপরে তাকায়, সেখানে একটা মিটিওর আসতে থাকে। এই মিটিওর সোজা তার ওপর গিয়ে পড়ে। এরা সবাই বলতে থাকে, এই মিটিওর কোথা থেকে এলো? আর এখান থেকে ওয়াংলিং এবার দেখে যে এটা আসলে অ্যামুলেট, আর রিচম্যান পাঠিয়েছে, আর বলছে, আবার মিস হয়ে গেল আমার। আর এখানে সুনরং বলছে, সেল টাওয়ার ডিস্ট্রয় হয়ে গেছে, এবার আমি লাইভ স্ট্রিম করতে পারবো না। চঞ্চাও বলে, আমাদের অন্য একটা টাওয়ার খুঁজতে হবে। সানরং বলে, আমার ফ্যামিলি এই টাওয়ারের কন্ট্রাক্টর, পরের টাওয়ার হাজার হাজার কিলোমিটার দূরে। ওয়াংলিং বলে, সেখানে কানেকশন আছে। আর এরা আকাশের দিকে তাকায়, আর এখানে স্কাইলুপ দেখে চঞ্চাও বলে, ও হ্যাঁ, স্কাইলুপি হাউসের সবচেয়ে বড় কমিউনিকেশন স্টেশন, ওখান থেকে আমরা পুরো ওয়ার্ল্ডে লাইভ স্ট্রিম করতে পারবো। লিন বলে, কিন্তু আমরা স্পেসে যাব কিভাবে? আর ওয়াংলিং এদের সেই 2টো টিকিট দেখায় যেগুলো স্কাইলুপ পর্যন্তকার, যেগুলো তার কাছে প্রাইজে ছিল। এবার ওয়াংলিং এদের নিজের সোয়ার্ডে বসিয়ে নিয়ে যেতে থাকে। জিং বলে, মাস্টার, 4 জন আমার জন্য খুব হেভি। ওয়াংলিং বলে, তোমাকে 2টো ক্রিস্পি নুডলস দেবো আমি। আর এটা শুনে জিং একদম জোশে চলে আসে আর নিজের স্পিড বাড়িয়ে দেয়। এবার এরা নিচে নামে আর দেখে যে অনেক জম্বি তাদের দিকে আসছে। এটা দেখে চানচাও আর লিন সামনে এসে দাঁড়ায়। লিন বলে, স্কাইলুপে শুধু 2 জনই ট্রেনে যেতে পারবে, তুমি ওয়াংলিং এর সাথে যাও। আর চানচাও বলে, ওয়াংলিং, এটা তোমার ক্লাস চিফের অর্ডার, যাও আর দুনিয়াকে বাঁচাও।
আর ওয়াংলিং সানকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে আর চঞ্চাও আর লিন এখানে জম্বিদের ওপরে অ্যাটাক করতে থাকে। ওয়াংলিং সানকে নিয়ে দ্রুত ট্রেনে বসে যায় আর ট্রেন এখান থেকে বেরিয়ে যায় আর এরা এবার স্পেসের দিকে যেতে থাকে। ওয়াংলিং বলে, কিছু একটা আছে যা আমি তোমাকে বলতে চাই। সো বলে, ইতস্তত করো না, এটা দুনিয়ার শেষ দিন হতে পারে, বলে দাও। ওয়াংলিং বলে, কি সত্যি? সুনরং বলে, হ্যাঁ। ওয়াংলিং বলে, তুমি নোটিস করেছো হয়তো যে সেখানে আমাদের টিকিট চেক করার জন্য কেউ ছিলই না। সো বলে, কি? সে কিছুটা রোমান্টিক এক্সপেক্ট করছিল ওয়াংলিং এর থেকে, কিন্তু তার আশা ভেঙে যায়। ওয়াংলিং এবার বলে, চানচাও আর লিন আমাদের সাথে আসতে পারত। দ্বিতীয় দিকে ওই দুজন জম্বিদের সাথে লড়ে ক্লান্ত হয়ে নিচে পড়ে থাকে। আর এখানে দ্বিতীয় দিকে সুনরং এখান থেকে লাইভ স্ট্রিম করে বলতে থাকে, আমি সুনরং, তোমাদের মধ্যে অনেকেই জানো হয়তো যে আমি নিজের ফ্যামিলির নজরদারিতে বড় হয়েছি। যখন ছোট ছিলাম ভাবতাম সেন্টার অফ অ্যাটেনশন হওয়াটাই নর্মাল, কিন্তু যখন ফ্যাকশন শার্টে গেলাম তখন বুঝলাম যে দুনিয়া তোমার আগে পিছে ঘোরে না, আর আমি পারফেক্ট ডটার নই। তো আমি নিজেকে ইমপ্রুভ করার জন্য পরিশ্রম করেছিলাম, আর তারপর আমার ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল আর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আর তখনই বুঝলাম যে লোকজন আমার সাথে থাকতো শুধু আমার ফ্যামিলির জন্য, আমার শুধু সবার ভালোবাসা চাইছিল। আর এই কারণেই আমি সোয়ার্ড আর্ট কন্টেস্টে অংশ নিয়েছিলাম, আর আমি পুরো দুনিয়ার ভালোবাসা পেয়েছিলাম। কিন্তু এখন বুঝেছি আমি ভুল ছিলাম। আমার তোমাদের সবার ভালোবাসা চাই না, আই এম সরি। আমার শুধু একজনের ভালোবাসাই চাই, আর আমার জন্য এটাই যথেষ্ট। এটা শুনে ওয়াংলিং অবাক হয়ে যায়, আর এখানে সবার হৃদয় ভেঙে যায়, আর সাথে সাথে কার্সো, আর এটা কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। এখানে সুনরং বলছে, ওয়াংলিং, কাজ শেষ হয়ে গেছে, আমি পুরো দুনিয়াকে রিজেক্ট করে দিয়েছি। আর এখানে চানচাও আর লিনও খুশি হয়। তখনই একটা মিটিওর আর্থের দিকে আসতে থাকে, আর এটা বেশ বড়, আর এর ওপর রিচম্যান বসে থাকে আর বলছে, এবার আমি মিস করব না। আর নিজের আসল রূপে চলে আসে আর বলে, আমি যদি মরি তাহলে পুরো দুনিয়াকে নিজের সাথে নিয়ে যাব। এটা দেখে সুনরং ভয় পেয়ে যায়। ওয়াংলিং তাকে শান্ত থাকতে বলে আর এগিয়ে যায়, আর জিংকে এই মিটিওরের দিকে ছুড়ে দেয়, আর এটাকে পুরোপুরি ডেস্ট্রয় করে দেয়। আর এখানে আকাশে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর ওয়াংলিং এবার সুনকে ক্রিস্পি নুডলস দেয়, আর সুন স্মাইল করে। আর এখানেই এই এপিসোড এন্ড হয়ে যায়। এপিসোডের শুরুতে পাস্টের একটা সিন দেখানো হয়, যখন রিচম্যান আর্তে অ্যাটাক করছে, আর কাউন্সিলর তাকে বলে, তুমি কি বলবে যে তুমি এমন কেন করছে? রিচম্যান বলে, আমরা সানের ডিসেন্ডেন্টের পিছনেই শুধু শুধু সময় নষ্ট করছিলাম। আমাদের আসল দুশ্মন সেই ছেলে যে তার সাথে থাকে। কাউন্সিলর বলে, কিন্তু আমাদের তো হিউম্যান ওয়ার্ল্ড দখল করতে হবে, ধ্বংস করতে নয়। তখনই এম্পায়ার বলেন, কাউন্সিলর, ওকে করতে দাও। কিন্তু যখন রিচম্যান অ্যাটাক করে তখন ওয়াংলিং সেটাকে ডিস্ট্রয় করে দেয়, আর রিচম্যানকেও মেরে ফেলে। এতে এম্পায়ার রেগে যায়, আর কাউন্সিলর দুঃখিত হয়ে যায়। এম্পায়ার তখন বলেন, ডাইমেনশনাল ল্যাম্পস জ্বালিয়ে দাও, আর কাউন্সিলর তাই করে। এবার এখানে ওয়াংলিং আর সুনরং যাচ্ছিল, তখনই এরা একটা জায়গায় আসে, আর ঠিক তখনই এরা 3Dতে কনভার্ট হয়ে যায় আর ভাবতে থাকে যে এদের সাথে এটা কি হলো। দ্বিতীয় দিকে ডিমন এম্পায়ার অনেক ডিমনকে আড়তে পাঠিয়ে দেন, যারা গিয়ে সেখানে তাণ্ডব চালাতে থাকে, আর এখানে একটা বেশ বড় ডিমনও থাকে। পরের সিনে মাস্টার জুও ওয়ার্ল্ড স্টার্সদের ডেকেছেন, আর এরা এখানে মিটিং করছে। মাস্টার জুও এদের নিজের প্ল্যান বলছেন যে তিনি একটা ড্যাম ব্রেকিং সিস্টেম সেট আপ করে রেখেছেন, আর 3 মাস আগে একজন কাল্টিভেটার অনেক বড় একটা থান্ডার স্ট্রাইক করেছিল। একজন মাস্টার বলেন, তো তুমি বলছো যে আমরা আমাদের বেস্ট কাল্টিভেটারকে সেখানে একটা ব্যাটারির মতো পাঠাই, যাতে আমরা থান্ডার প্রডিউস করে ডিমনদের মারতে পারি? মাস্টার জুও বলেন, হ্যাঁ, কিন্তু যে টপ কাল্টিভেটার তার সাথে আমাদের কন্ট্যাক্ট ব্রেক হয়ে গেছে। তখনই এই গ্রেট মাস্টার বলেন, তার কার দরকার? যদি তোমার বেস্ট চাই তাহলে আমাকে পাঠাও। মাস্টার জুও বলেন, স্যার, আপনি এর জন্য এতটা স্ট্রং নন। তখনই তিনি রেগে যান আর বলেন, মুখ বন্ধ করো। যদি তোমার বেস্ট চাই তাহলে আমি দেখাচ্ছি তোমাকে যে আমি কি করতে পারি। দ্বিতীয় দিকে সুনরং এখানে নিজের সোয়ার্ড ছুঁড়ে মারে, যেটা ঘুরে আবার তার কাছেই ফিরে আসে, আর সে বুঝে যায় যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। ওয়াংলিং বলে, আমরা সাইড ট্রাই করতে পারি, আর সেটা টাচ করে বলে, আমি ওয়াল ব্রেক করতে যাচ্ছি। সুন বলে, আমরা তো স্পেসে আছি। কিন্তু ওয়াংলিং বলে, এই গার্ডিয়ান লাইট তোমাকে সেফ রাখবে, আর ওয়াংলিং দেয়াল ভেঙে দেয়। কিন্তু যখন এরা সামনে তাকায় তখন এখান থেকে আর এগোনোর কোনো রাস্তাই নেই। ওয়াংলিং বলে, আমরা একটা স্পেশাল সার্কেলে ট্র্যাপ হয়ে গেছি। সো বলে, এবার কি করব? ওয়াংলিং বলে, আমার সোয়ার্ড এই স্পেশাল ট্র্যাপ ভাঙতে পারত। আর জিং এখানে বলছে, হ্যাঁ, যদি তুমি আমাকে এত দূরে না ছুড়ে দিতে তো। দ্বিতীয় দিকে এখানে জানা যায় যে ওয়াংলিং আর সুনরং যেই ট্র্যাপে আটকা পড়েছে সেটা ডিমন এম্পারার করিয়েছেন, যাতে তিনি ওয়াংলিংকে আর্থ থেকে দূরে রাখতে পারেন। আর এখানে আর্তে মাস্টার জুও আর 7 স্টার স্কোয়াড ডিমনদের সাথে লড়ছেন। দ্বিতীয় দিকে সুনরং এখানে পেরেশান হচ্ছে। তখনই ওয়াংলিং বলে, আমি কন্ট্রোল প্যানেল খুঁজে পেয়ে গেছি,
আর এতে কিছু চেঞ্জেস করে আর গ্রাফিক্স হাইতে সেট করে দেয় যাতে এগুলো অনেক বেশি হাই কোয়ালিটির হয়ে যায় আর তাদের মুভমেন্ট স্মুথ হয়ে যায়। কিন্তু এখানে আর্থে অনেক ডিমন চলে এসেছে আর তারা বলে, আমরা তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছি। মাস্টার জুও বলেন, তোমরা নাকি আমরা? আর এখানে নিচে এই গ্রেট মাস্টার নিজের স্পিরিচুয়াল এনার্জি রিলিজ করেন আর থান্ডার স্ট্রাইক দিয়ে এদের ওপর অ্যাটাক করতে থাকেন। ডিমনরা তখনই তাদের দিকে অ্যাটাক করতে আসে। মাস্টার জুও বলেন, গ্রেট মাস্টারকে প্রোটেক্ট করো, আর এরা মিলে তাকে মেরে ফেলে। আর তখনই ডিমন এম্পেরার এখানে একটা ডিমন ক্যারিয়ার পাঠান আর সেটা সোজা গিয়ে গ্রেট মাস্টারের ওপর পড়ে। এরা নিজেদের পুরো জোর লাগিয়ে দেয় সেটাকে থামানোর জন্য, আর তখনই এখানে ডিমন এম্পেরার আর কাউন্সিলর জোরে জোরে হাসতে থাকেন। আর তারপর এরকমই আরও অনেক ডিমন ক্যারিয়ার এখানে টেলিপোর্ট করে পাঠাতে থাকেন আর গ্রেট মাস্টারের নিচে চাপা পড়ে যান। এই ডিমন ক্যারিয়ার থেকে অনেক ডিমন বেরোতে থাকে আর মাস্টার জুও এখানে এটা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। দ্বিতীয় দিকে সান বলছে, পুরো দুনিয়া তবা হয়ে গেল। ওয়াংলিং বলে, এখনও দুনিয়া বাঁচতে পারে, আর বলে, এই ট্র্যাপ একটা 3D গেমের মতো। যদি গ্রাফিক কার্ডকে ওভারলোড করে দিই তাহলে এই ট্র্যাপ ভাঙতে পারবো আমরা। আর একটা মিরার সামনে রাখে আর নিজের এনার্জি রিলিজ করে আর সানকে নিজের সোয়ার্ড স্পিরিট বাইরে বের করতে বলে, আর এরা দুজন মিলে এই ট্র্যাপ ভেঙে দেয়। আর কাউন্সিলরের সব ডাইমেনশনাল ল্যাম্পস এখানে ভেঙে যায়। সান বলে, আমরা করে ফেলেছি আর সিস্টেম ওভারলোড করে দিয়েছি। ওয়াংলিং এবার আর্থ বাঁচাতে যেতে থাকে। সো বলে, তুমি গেলে ওদের তোমার আসল পরিচয় জানা হয়ে যাবে। ওয়াংলিং বলে, কার ফারাক পড়ে, এটা জলবা দেখানো সময়। আর ওয়াংলিং এখান থেকে সোজা আর্থে পৌঁছে যায় আর এখানে একটা ডিমন ক্যারিয়ার ডিস্ট্রয় করে দেয়। মাস্টার জুও বলেন, মাস্টার তুমি ফিরে এসেছো। নিউজে এই খবর আসে যে একজন মিস্টিরিয়াস পার্সন এসে ডিমন ক্যারিয়ার ডিস্ট্রয় করে দিয়েছেন। আর ওয়াংলিং এখানে যেই কিছু করতে যায় তখনই হঠাৎ কেউ একজন এসে যায় আর ওয়াংলিংকে কিছু বলে আর তাকে এখান থেকে নিয়ে চলে যায়। আর নিউজে খবর আসে যে সেই ব্যক্তিকে একটা বাটারফ্লাই গার্ল নিজের সাথে নিয়ে গেছে। আর এখানে মাস্টার জুও এটা দেখে আবার অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন আর এখানেই এই এপিসোড এন্ড হয়ে যায়। এই এপিসোডের শুরুতে পাস্টের একটা সিন দেখানো হয় যাতে লিনের ড্যাড তাকে স্পিরিচুয়াল এনার্জি রিলেটেড ট্রেনিং দিচ্ছেন, কিন্তু সে ভালোভাবে নিজের এনার্জি কন্ট্রোল করতে পারছে না। তার ড্যাড বলেন, কিছু হয়নি, তুমি প্রায় শিখেই ফেলেছো। এবার সে নিজের ড্যাডকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই বাটারফ্লাই রেসের? আমার সব ফ্রেন্ডস উঠতে পারে কিন্তু আমার তো পাখাই আসেনি এখনো। তার ড্যাড বলেন, যখন আমি তোমার মতো ছোট ছিলাম তখন আমার 10 বছর লেগেছিল, আর একদিন তোমার গ্র্যান্ডফাদার আমাকে বাটারফ্লাই ভ্যালিতে ফেলে দিয়েছিলেন যেখানে আমি উঠতে শিখেছিলাম। লিন বলে, তারা এমন কেন করেছিলেন? তার ড্যাড বলেন, আমাদের পাখা স্পেশাল হয়, আমাদের কাছে স্পেস টাইমে ট্রাভেল করার পাওয়ার আছে, আর ডিমনরা এটা সব সময় চায়। যদি আমরা অন্য কোনো রেসের হাতে পড়ে যাই তাহলে পরিণাম খুব খারাপ হবে। লিন জিজ্ঞেস করে, কি ওই ডিমনরা আমাদের এখানে খুঁজে পাবে? তিনি বলেন, চিন্তা করো না, ড্যাড তোমাকে বাঁচিয়ে নেবে। তখনই এখানে হঠাৎ অনেক ডেমন চলে আসে। এটা দেখে লিনের ড্যাড এখানে একটা পোর্টাল ওপেন করেন আর তাকে এতে ছুড়ে দেন, যেটা আর্থে ওপেন হয়। আর এখানে তাকে তার সোয়ার্ড স্পিরিট পালে। আর এই সব কিছুই লিন এখন প্রেজেন্টে ওয়াংলিংকে বলছে। তো লাস্ট এপিসোডে যেই মেয়েটা ওয়াংলিংকে নিয়ে গিয়েছিল সেটা লিনই ছিল। সে ওয়াংলিংকে বলছে যে কিভাবে ডিমনরা তাদের বাটারফ্লাই রেসকে হারিয়ে জয় হাসিল করেছিল। আর ডিমন রেস যখন কোনো দুর্বল রেসকে হারায় তখন তাদের স্পিরিচুয়াল এনার্জি নিয়ে নেয় আর তারপর আরও বেশি স্ট্রং হয়ে যায়, যাতে তারা বাকি রেসদের ওপরও জয় হাসিল করতে পারে। ওয়াংলিং বলে, কি তুমি লড়োনি তাদের সাথে? লিন বলে, তোমার কি মনে হয় আমি কিছু করতে পারতাম? ডিমন এম্পারার হাজার হাজার রেসকে হারিয়েছে, তার একটা আঙুল তোলারও দরকার হয় না, তার সোলজার্সরাই তার জন্য সব করে। ওয়াংলিং বলে, আমরা তো তাদের হারিয়ে দিয়েছিলাম 10 বছর আগে। লিন বলে, ছাড়ো এসব, তুমি খুব শীঘ্রই এম্পারারের সাথে দেখা করবে, তখন সব বুঝে যাবে। আর আর্থে এরা সবাই ডিমনদের অ্যাটাকের মধ্যে ভয় পেয়ে আছে। আর এখানে মাস্টার জুও বলছেন, মাস্টার এখন কোথায়? তখনই সবার ফোনে একটা লাইভ স্ট্রিম আসে যা সুন রঙের। এই লাইভ স্ট্রিম সে স্কাইলুক থেকে করছে আর সবাইকে বলছে, ডিমনরা আমাদের ওপর অ্যাটাক করেছে। তাদের মনে হয় যে 7 স্টার স্কোয়াডকে হারিয়ে তারা আমাদেরও হারিয়ে দেবে, কিন্তু তারা কিছু গুরুত্বপূর্ণ ভুলে যাচ্ছে। আমরা সবাই, তা স্টুডেন্ট হই বা বুড়ো মানুষ, আমরা সবাই কাল্টিভেশন প্র্যাকটিশনার। আমরা সবাই সায়েন্টিফিক কাল্টিভেশন প্র্যাকটিস করি। আমরা সবাই ফাউন্ডেশন ফেজ বা তার চেয়ে হায়ার। আমরা সবাই প্রমাণ করে দেব যে আমরা আমাদের দুনিয়া বাঁচাতে পারি। আমরা স্ট্রিটসে লড়ব, ফিল্ডে, ফরেস্টে, স্কাইতে, আমরা সব জায়গায় লড়ব, কারণ আমরা কখনো হার মানব না। হাউসের সব প্র্যাকটিশনারের দরকার আমাদের, আমরা শেষ পর্যন্ত লড়ব। আর এই স্পিচ শুনে সবাই মোটিভেটেড হয়ে যায় আর লড়ার জন্য তৈরি হয়। দ্বিতীয় দিকে ডিমন এম্পারার তালি বাজিয়ে বলছেন, কি স্পিচ দিয়েছে! সত্যিই তুমি সানের ডিসেন্ডেন্ট, কিন্তু এতে কোনো ফায়দা হবে না। দেখা যাক তুমি কতক্ষণ হার মানো না। আর তখনই লিন ওয়াংকে নিয়ে এম্পারারের কাছে চলে আসে আর বলে, আমি একে নিয়ে এসেছি যেমনটা আপনি বলেছিলেন, এবার আমার শর্ট স্পিরিট ছেড়ে দিন। তখনই কাউন্সিলর বলেন, নিজের হাঁটুতে এসো, তোমার মতো দুর্বল ব্যক্তি এম্পারারের সামনে দাঁড়ানোর যোগ্য নয়। আর ওয়াংলিংকেও এবার নিজের পাওয়ার দিয়ে হাঁটুতে আনতে থাকেন, কিন্তু ওয়াংলিংয়ের ওপর কোনো এফেক্টই হয় না।
আর সে শুধু একটা হাত তোলে আর কাউন্সেলর দূরে গিয়ে পড়ে যান। তখনই ডিমন এম্পারার হাসতে হাসতে দাঁড়িয়ে যান আর বলেন, আমি নিজের এই গদদি হাজার হাজার বছরে ছাড়িনি, ফাইনালি আজকেও ইন্টারেস্টিং পেলাম। তুমি হয়তো সেই ব্যক্তি যার কথা রিচম্যান বলেছিল, সেই মিস্টিরিয়াস পারসন যে নিজের আসল পরিচয় লুকিয়ে আছে। ওয়াংলিং বলে, যদি আমি তোমাকে মেরে দিই তাহলে কি এতে ওয়ার শেষ হয়ে যাবে? এম্পারার বলেন, আমি নামহীনদের সাথে লড়াই করি না, নিজের নাম বলো, হিউম্যান। ওয়াংলিং বলে, স্ট্রং আই ফ্যাকশন শার্ট। আর তখনই তিনি ওয়াংলিংয়ের উপর অ্যাটাক করে দেন আর হাসেন, কিন্তু ওয়াংলিং এটা থামিয়ে দেয় আর বলে, শুধু এতটাই দম আছে তোমার মধ্যে? দ্বিতীয় দিকে ডিমন ক্যারিয়ার এখানে স্কাইলুপের কাছেও চলে এসেছে আর তারা বিপদে আছে। তখনই জিং এখানে চলে আসে আর সব ক্যারিয়ার ডেস্ট্রয় করে দেয় আর সানের কাছে চলে আসে। সে বলে, তুমি ওয়াংলিংয়ের শর্ট স্পিরিট না? জিং বলে, হ্যাঁ, থ্যাংক গড তোমার মনে পড়েছে। সান বলে, কি তুমি জানো সে কোথায়? সে কি বিপদে আছে? জিং বলে, যেই আমার মাস্টারের সাথে লড়ছে হয়তো সেই বিপদে আছে। আর এখানে ডিমন এম্পারার দূরে গিয়ে পড়ে যান আর ওয়াংলিং চলে আসে। এবার তিনি বলেন, কে তুমি? হিউম্যান রেসে তোমার মতো প্র্যাকটিশনার কিভাবে আছে? আর আমি তোমার সম্পর্কে কেন কখনো শুনিনি? ওয়াংলিং বলে, যদি আর্তে আমি আসল লড়াই লড়তাম তাহলে সেটা ডেস্ট্রয় হয়ে যেত, কিন্তু আমরা আর্তে নেই। আর তখনই ডিমন এম্পায়ার উড়ে পালাতে থাকেন আর ওয়াংলিং তার পিছু নিতে থাকে। তিনি বলেন, স্পিডে তুমি আমাকে হারাতে পারবে না, কারণ আমি ইউনিভার্সের কিং। এবার ডিমন এম্পায়ার ওয়াংলিংয়ের ওপর হামলা করতে থাকেন আর ওয়াংলিং সব অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছিল। এরা এখানে পুরো প্ল্যানেটের চক্কর কাটতে থাকে লড়াই করতে করতে, কিন্তু ওয়াংলিং তাকে থামিয়ে দেয়। ডিমন এম্পায়ার বলেন, ইম্পসিবল। তখনই ওয়াংলিং তাকে ঘুরিয়ে দূরে ছুড়ে দেয়। আর এখানে লিন নিজের শর্ট স্পিরিট নিয়ে যাচ্ছিল আর ওয়াংলিং ডিমন এম্পায়ারকে মারতে যাচ্ছিল। তিনি বলেন, রুকো, আমার বুঝে আসছে না, ডিমন রেস লাখো দুনিয়া দখল করেছে আর হারিয়েছে। তোমার থেকে অনেক বেশি স্ট্রং রেসরাও আমার সামনে কিছু করতে পারে না, কিন্তু আমার বুঝে আসছে না যে হিউম্যান রেসের একজন ব্যক্তি আমাকে এভাবে কিভাবে হারাতে পারল। ওয়াংলিং বলে, হাউসে অনেক যুদ্ধ লড়েছি আর অনেক মুসিবতের সামনা করেছি, কিন্তু আমরা কখনো হার মানিনি। হিউম্যান কখনো তোমার মতো তো শয়তানদের সামনে নত হবে না। ডিমন এম্পায়ার বলেন, আমার এই হার তোমার কারণে, ওই হিউম্যানদের কারণে নয়। তখনই পেছন থেকে কাউন্সিলর চলে আসেন আর বলেন, ফাইনালি আমাকে সুযোগ মিলে গেছে। সবারই কোনো না কোনো দুর্বলতা থাকে, আর এতদিন ধরে আমি এটা লক্ষ্য করেছি যে তোমার পেছনে প্রতি সপ্তাহে একটা স্পিরিচুয়াল ফিগার চেঞ্জ হয়। এর মানে তোমার ঘাড়ের পেছনের অংশটাই তোমার দুর্বলতা। আর এতে তিনি ওয়াংলিংয়ের সিল খুলে দেন। আর তখনই ডিমন এম্পায়ার হাসতে থাকেন, এটা দেখে যে এবার তারা জিতে যাবে। কিন্তু তখনই ওয়াংলিংয়ের স্পিরিচুয়াল এনার্জি বাইরে বেরোতে থাকে আর সব কিছু ধ্বংস হতে থাকে। তাদের প্ল্যানেটও তবাহ হয়ে যায় আর সব ডিমন মরতে থাকে। আর আর্তেও সব ডিমন মারা যায় আর গায়েব হয়ে যায়। আর এরা সবাই এখন খুশিতে লাফাতে থাকে আর এখানে বৃষ্টি হতে শুরু হয়। আর এতে সবার আঘাত ঠিক হতে থাকে। এতে স্পিরিচুয়াল এনার্জি থাকে আর ওয়ার্ল্ডের স্পিরিচুয়াল এনার্জি বাড়তেই থাকে। পরের সিনে লিন নিজের সোয়ার্ড স্পিরিট নিয়ে আবার ফিরে আসে আর ওয়াংলিংও। লিন বলে, আমি জানি আমি হিউম্যান রেসকে ধোকা দিয়েছি, তো তুমি যা খুশি করো, শুধু আমার সোয়ার্ডকে ছেড়ে দাও। তখনই ওয়াংলিং তাকে নিজের পকেট থেকে ফোন বের করতে বলে আর তার ড্যাডকে যা কিছু হয়েছে তা জানাতে বলে আর নিউসই আনতে বলে। আর বলে, তাড়াতাড়ি করো যদি হিউম্যান ওয়ার্ল্ডকে ধ্বংস হতে না দেখতে চাও। আর এয়ারলি ঠিক তাই করে দেয়। এবার বলা হয় যে এই ওয়ারকে হিউম্যান হিস্ট্রিতে ডিমন ওয়ার সেকেন্ডের নাম দেওয়া হয়েছে, আর যাইকে আবার হিরো বানানো হয়েছে যে দুনিয়াকে বাঁচিয়েছিল। সুনরংয়ের অধীনে ফ্লাওয়ার ফ্রুট ওয়াটার কাটিং গ্রুপ আবার সাকসেস হাসিল করেছে। এখানে কনস্ট্রাকশন আবার শুরু হয়ে গেছে আর সবাই আবার নিজের নিজের নর্মাল লাইফ যাপন করতে শুরু করেছে। এবার পরের সিনে গুয়াহাও চাঞ্চাওকে বলছে, এটা অদ্ভুত না, ওই ডিমন একদম গায়েব হয়ে গেল। চাঞ্চাও বলে, তারা শুধু হিউম্যানদের থেকে ভয় পেয়ে গেছে। গুয়াহাও বলে, তোমার কি মনে হয় এই ছবিতে সেই মিস্টিরিয়াস প্র্যাকটিশনার কে ছিল? এতে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। চাঞ্চাও বলে, সে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্র্যাকটিশনার হবে। এখানে সুনরং বলছে, ওয়াংলিং সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, কিন্তু ওয়াংলিং তো এখানে ঘুমিয়ে আছে। পরের সিনে ফ্রগি 2কে দেখানো হয়, যাকে মাস্টার জুও বলছেন, ফ্রগি 2, এবার তুমি যেতে পারো, তোমাকে এখানে জেলে রাখার জন্য দুঃখিত। ফ্রগি 2 বলে, কিছু না, আমি তো ডিমন ওয়ার্ল্ডেরই। আর যাই হোক, 10 বছর ধরে ফ্যাকশন 60-এ বন্দি ছিলাম, তো কিছুদিন জেলে থাকলে আমার কোনো ফারাক পড়ে না। পরের সিনে ফ্রগি 2 এবার ওয়াংলিংকে বলছে, ওয়েল বয়, মনে হচ্ছে তুমি ওয়ার জিতে গেছো, তো এবার ওয়ার শেষ হয়ে গেছে, তো কি আমি নিজের হোমটাউন একটা ট্রিপে যেতে পারি? তখনই ওয়াংলিং বলে, সরি, ডিমন ওয়ার্ল্ড এখন আর বাকি নেই। এটা শুনে ফ্রগি 2 শকড হয়ে যায়, আর এখানেই এই এপিসোড এন্ড হয়ে যায়।